এই কুত্তে, এই শুয়োর, তোর গায়ের জামাটা খুলে আমার জুতোটা পরিষ্কার কর এক্ষুনি। আর এমনিতেও তোর গায়ের যে জামাটা আছে সেই জামাটা আমার জুতো মোছারও যোগ্য নয়। এইসব আপনি কি বলছেন? আপনার জুতো আমি কেন পরিষ্কার করতে যাবো? চুপ, একদম চুপ, ছোট লোক ভিখারি কোথাকার। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর গায়ের জামাটার অবস্থা দেখেছিস? আমার বাড়ির কাজের লোকেদের তোর চেয়ে ভালো ভালো পোশাক আছে। তুই যদি চাস ওদের থেকে কিছু পোশাক এনে আমি তোরে পরতে দিতে পারি। শত হোক তুই আমার ক্লাসমেট, তোর সাথে ক্লাস করতে আমার ঘেন্না লাগে, গা গুলিয়ে ওঠে। ইস ছি! বলেই আমার পথ আটকে দাঁড়ায় কবিতা ও ওর বন্ধু বান্ধবরা। সবে আমি ক্লাস থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। ভরা ক্যাম্পাসে কবিতার কথা শুনে থমকে দাঁড়ালাম। নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার জামাটা অনেকখানি ছেঁড়া। আসলে তাড়াতাড়ি করে বেঞ্চ থেকে বের হওয়ার সময় একটা পেরেকে আটকে গিয়ে জামাটা ছিঁড়ে গেছে। আমি হাত দিয়ে ছেঁড়া অংশটা আড়াল করার চেষ্টা করতে করতে ওদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তখনই কবিতার আরেক বান্ধবী ববিতা আমার হাত টেনে ধরে বলে, ওই জাত ভিখারি, তোকে কবিতা দাঁড়াতে বললো না? ওর কথা না শুনে কোথায় যাচ্ছিস? তোর মতো ভিখারির আস্পর্ধা তো কম নাই। নিজেকে কি মনে করিস, হিরো? শালা বস্তির ভিখারি কোথাকারে। আমার পথ ছাড়ুন আপনারা, আমি বাড়িতে যাব। আমার জন্য সবাই চিন্তা করছে। ওলে বাবালে, মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা ছোট্ট বাবুটা আমার। মা তোমার জন্য খুব চিন্তা করছে, তাই না? তা এখন বাড়িতে গিয়ে কি করবে? এই শার্টটা সেলাই করে দিতে বলবে বুঝি? হি। কি অভদ্র ভিখারির বাচ্চা, তোর কথা কানে যাচ্ছে না? তোর গায়ের জামাটা খুলে তাড়াতাড়ি আমার জুতোটা পরিষ্কার করে দে। তোর শার্টটা এমনিতেও অনেকখানি ছিঁড়ে গেছে, তার ওপর রংচটা হয়ে গেছে। এইসব জামা কাপড় ঘরে মুছতেই ব্যবহার করা হয়, আর তুই ওই জামাটা পরেই বা কি করবি? তার থেকে ভালো এই কবিতা, এই রূপা সবাই ওর জামাটা টেনে ছিঁড়ে দে। কবিতা সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেই সবাই আমার দিকে এগিয়ে এসে আমার ছেঁড়া জামাটা টেনে অনেকখানি ছেড়ে ফেললো। ক্যাম্পাসে অনেকে আমাকে দেখে হাসাহাসি করছে, কেউ কোনো কথা বলছে না, আমার হয়ে প্রতিবাদও করছে না। ভার্সিটিতে আসার প্রথম দিন থেকেই ওরা আমাকে সহ্য করতে পারে না। রফিক স্যারের ক্লাসের পড়া আমি অনেক ভালো বুঝি, এই জন্য দুদিনে রফিক স্যার আমাকে অনেক পছন্দ করতে শুরু করেছে। রফিক স্যার দেখতে যথেষ্ট সুদর্শন, তাই মেয়েরা চায় না তার সাথে আমার সম্পর্ক ভালো হোক। আমি ব্যাগটা আঁকড়ে ধরে করুণ গলায় বললাম, তোমরা কেন আমার সাথে এমন ব্যবহার করছো? আমি ভার্সিটিতে আসি পড়াশোনা করতে। আমি পড়াশোনা করি বলে স্যার আমাকে পছন্দ করে। তোমরা পড়াশোনা করো, তাহলে তোমাদেরও পছন্দ করবে। এই কে কোথায় আছিস? এই বোকা ক্যাবলাকান্তকে চিনে রাখ। দুদিন হয়েছে ভার্সিটিতে জয়েন করেছে, এর মধ্যেই রফিক স্যারের প্রিয় ছাত্র হয়ে গেল। এই ভিখারি, চল হাট এখান থেকে। এর মধ্যেই সেখানে একটা BMW গাড়ি থামে। গাড়ির কাঁচ খুলতে আমি দেখতে পারি আমার পরিচিত শুভ চৌধুরী। শুভ চৌধুরীর ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে কবিতার কাছে গিয়ে বলে, ম্যাডাম, স্যার গাড়িতে অপেক্ষা করছেন, আপনাকে বাড়িতে নিয়ে যেতে স্যার এসেছে, আসুন। বাবা চলে এসেছো? আমি আর এখানে থাকতে পারবো না, আমি আসছি কেমন? বলেই কবিতা মেয়েটি যাওয়ার আগে আমার চুল ধরে একটা টান দিয়ে গেল। ব্যথা পেলেও আমি আর্তনাদ না করে পিছনে সরে গেলাম। শুভ চৌধুরী গাড়ির ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। শুভ চৌধুরীও কবিতা কিছুক্ষণ একত্রে কথা বলে, যা আমি দূর থেকে শুনতে পারলাম না। তারপরে শুভ চৌধুরী আমার কাছে ছুটে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে এখানে এসব? তোমাদের বাবা মা এখানে তোমাদের পড়াশোনা করতে পাঠান, অন্যদিকে র্যাগিং করতে নয়। যে যার রাস্তায় যাও, না হলে আমি তোমাদের নামে অভিযোগ করব। শুভ চৌধুরীর কথা শুনে সেখান থেকে সবাই চলে যায়। ক্যাম্পাস ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। শুভ চৌধুরী আমার হাত ধরে আড়ালে নিয়ে গিয়ে অপরাধী গলায় বলে, আপনি চৌধুরী গ্রুপের নীরব না? জি শুভ সাহেব, কবিতা বোধহয় আপনার একমাত্র মেয়ে। হ্যাঁ,
ও আমার মা হারা একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে আমি ওকে অনেক আদর দিয়ে বড় করেছি। এর জন্য কবিতা গরিবদের তাচ্ছিল্য করে। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কবিতা আর কখনো এমন কাজ করবে না। দয়া করে আপনি আমাদের কোম্পানির সাথে ডিলটা ক্যান্সেল করবেন না। ঠিক আছে, ভেবে দেখবো। আমি এখন আসছি বলে আমি সেখান থেকে সরে এলাম। শুভ চৌধুরী গাড়ির কাছে গেলে কবিতা তাকে প্রশ্ন করে বসে। ওই গবের ছেলেটার সাথে তুমি এতক্ষণ কি কথা বললে বাবা? একটা ভিখারি মার্কা ছেলে। ভিখারি কাকে বলছিস তুই? মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখ কবিতা। তোর জন্য যদি আমার ব্যবসায় কোনো লস হয়, তোর সমস্ত হাত খরচ আমি বন্ধ করে দেব। কবিতার কোনো কথা বলতে না দিয়ে শুভ চৌধুরী হাত ধরে টেনে গাড়ির ভিতর নিয়ে গেল। পর মুহূর্তে গাড়ি গতিশীল হতেই তারা অদৃশ্য চলে যায়। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিক্সা ডেকে রিক্সা চড়ে বসলাম। রিক্সায় করে অফিসের সামনে এসে নামতেই দেখলাম আমার বস ওরফে এই অফিসের মালিক দাঁড়িয়ে আছে রাস্তায়। রিক্সা থেকে নামতেই আমার কাছে ছুটে এসে মল্লিক সাহেব বললেন, এতক্ষণ লাগে তোর আসতে? মানালি এখনো বাড়িতে ফেরেনি। মানালির গাড়ির চাকা রাস্তায় লিক হয়ে গেছে। মেয়ে বারবার ফোন দিয়ে আমাকে অতিষ্ঠ করে তুলছে। তুই তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখানে যা। আর বলবেন না, ফাঁসিতে কতগুলো বখাটে মেয়ে আছে, কিছুতেই আমার পথ ছাড়ছে না। অনেক কষ্টে এসেছি, আপাতত কথা বলার তো সময় নেই। আমি গেলাম। বোম হয়ে আছে, যদি কিছু বলে তুই কোনো উত্তর দিবি না, তাহলে তোর মাথা ফাটিয়ে ফেলবো। সাবধানে যা। আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ম্যাডামের কলেজের দিকে। সম্পূর্ণ রাস্তা যাওয়ার আগেই দেখতে পারলাম ম্যাডাম বিরক্ত হয়ে রাস্তার উপরে পায়চারি করছে। ম্যাডামের সামনে গাড়ি থামিয়ে বললাম, সরি ম্যাডাম, আমার রাস্তা একটু লেট হয়ে গেল, আপনি আসুন। জাস্ট শাট আপ। আধ ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি, আশেপাশে একটা রিক্সা পর্যন্ত নেই। এই রোদ্দুরের ভেতরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, আর এখন তুমি ফাজলামো মারতে এসেছো। ম্যাডাম, আই এম সরি, দয়া করে আপনি গাড়িতে উঠে বসুন। একবার বাড়িতে যাই, বাবাকে বলে তোমাকে চাকরি থেকে বের করে দেবো। শুধু বাবাকে অফিস থেকে নিয়ে যাওয়া আসা করো, আমাকে নিতে আসতে এত সময় লাগে? রাগ দেখিয়ে মানালি গাড়ির ভেতরে উঠলো। এসি ছেড়ে আমি গাড়ি থেকে নেমে গেলাম। ড্রাইভার অন্য গাড়ি ঠেলে গ্যারেজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তাকে সাহায্য করে গ্যারেজ পর্যন্ত গাড়ি পৌঁছে দিলাম। তারপরে ম্যাডামকে নিয়ে যাত্রা শুরু করলাম বাড়ির দিকে। মল্লিক স্যারের একমাত্র আদুরে মেয়ে, কারণ ছাড়াই আমাকে সে একদম সহ্য করতে পারে না। বাড়িতে প্রবেশ করে নিজের সমস্ত জিনিস ছুঁড়ে ফেলছে মানালি। আমি পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মানালি ম্যাডামের মা আতিফা মেয়ের এমন ব্যবহার সহ্য করতে পারবেন না, তাই আজ মল্লিক চৌধুরী নিজেই বাড়িতে হাজির। মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত রাগ দেখানোর কি আছে মানালি? রাস্তায় জ্যাম থাকতেই পারে, হয়তো জ্যামের কারণে তোমার কাছে পৌঁছতে দেরি হয়েছিল। না বাবা, রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমি আসার সময় দেখেছি রাস্তাটা একদম ফাঁকা ছিল। এই ছেলেটা কোনো কাজেরই নয়। তুমি যখন আমাকে আনতে বলেছিলে, আমি শিওর তখন ও ঘুমিয়েছিল। পরে ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে ওখানে গিয়েছে। ভাগ্যিস ওখানে আমার কোনো বন্ধুরা ছিল না। ও একটা ছেঁড়া শার্ট পরে সেখানে গিয়েছে জানো। ওর কাজ সকাল সন্ধ্যা তোর বাবাকে অফিসে দিয়ে আসা আর নিয়ে আসা। হঠাৎ করে যদি তোর গাড়ি খারাপ হয়ে যায়, নীরবের অবশ্যই যেতে দেরি হবে, কারণ ও তোর কলেজ চিনে না। এত কিছু আমি জানি না। তুমি এক্ষুনি ওকে চাকরি থেকে বের করে দাও। দায়িত্ব জ্ঞানহীন এমন ড্রাইভার আমাদের চাই না। মেয়েকে যথেষ্ট ভালোবাসেন স্বামী স্ত্রী। মেয়ের মুখের ওপরে কোনো কথা বলতে না পেরে আমাকে ইশারায় বোঝায় মানালির কাছে ক্ষমা চাইতে। স্যারের কথা মেনে আমি মানালির কাছে নতজানু হয়ে বললাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি আর কখনো এমন করব না। শেষবারের মতো আমাকে সুযোগ দিন। এখন থেকে আমি সব সময় গাড়িতেই থাকবো। আপনি ফোন দেওয়ার সাথে সাথে পৌঁছে যাব। এক শর্তে আমি তোমাকে একটা সুযোগ দেব। এখন থেকে রোজ তুমি আমাকে নিয়ে যাওয়া আসা করবে, আর 1 মিনিটও যদি লেট হয় তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। আচ্ছা ম্যাডাম। এতে ম্যাডাম শান্ত হয়ে উপরে চলে যায়। আতিফা চলে গেলেন মানালির ঘরে। আমি বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। স্যার আমার কাঁধে হাত রেখে বলে, তোকে আর একটু কষ্ট করতে হবে নীরব। আমার মেয়ের ড্রাইভারিও তোকে করতে হবে। তা না হয় করলাম,
কিন্তু আমাদের ডিলের কি অবস্থা, সেটা ফাইনাল হয়েছে? তোকে ছাড়া ফাইনাল হবে? কাইন্ড তোকে ছাড়া ফাইনাল করবে না। তারপরে মানালির জন্য সময় হলো না, আগামীকাল কিন্তু তোকে থাকতেই হবে। ভার্সিটিতে যেতে পারবি না? কলেজ থেকে বেরিয়ে বন্ধু বান্ধব নিয়ে নীরবের জন্য অপেক্ষা করছে মানালি। বাড়ি থেকে বের হওয়ার আগে বেশ কয়েকবার নীরবকে বলেছে আজকে যাতে কলেজ থেকে সে নিয়ে আসে। দীর্ঘক্ষণ হয়ে যায় কিন্তু নীরবের আসার কোনো নাম নেই। মানালি গাড়ি না পেয়ে বেশ কয়েকবার ফোন করে নীরবকে। নীরব ফোন তুলছে না দেখে মানালির অনেক বিরক্ত লাগে। মানালির বান্ধবী ফারিহা ব্যঙ্গ করে বলেন, তোর গাড়ির ড্রাইভাররা বুঝি এমন কাণ্ডজ্ঞানহীন? এখনো বাড়িতে রেখে দিয়েছিস কেন? চাকরি থেকে বিদায় করে? আমাদের গাড়ির ড্রাইভার 1 মিনিট লেট করে এসেছে, এজন্য বাবা ওকে সাথে সাথে চাকরি থেকে বের করে দিয়েছে। আমি প্রতিদিন লক্ষ্য করছি তুই এমন অপেক্ষা করিস ড্রাইভারের জন্য। ড্রাইভারকে বের করে দে, আর না হলে এমন একটা শিক্ষা দে যাতে কখনো 1 সেকেন্ডও দেরি না করে। ফারিয়ার গাড়ি এসে যাওয়াতে ফারিয়া মানালির থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। মানালির অ্যালার্জিজনিত সমস্যা আছে। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে ওর অ্যালার্জির সমস্যা শুরু হয়। হাত পা চুলকাতে শুরু করেছে মানালির। পাশ দিয়ে তখন একটা রিক্সা দেখলে রিক্সা থামিয়ে উঠে বসে। বাড়িতে না পৌঁছে মানালি চলে যায় বাবার অফিসে। অফিসে গিয়ে মানালি এক স্টাফকে জিজ্ঞাসা করেন, গাড়ির ড্রাইভার নীরব কোথায় বলতে পারেন? ড্রাইভার নীরব নামের কাউকে খুঁজে পাওয়া গেল না। বাধ্য হয়ে মানালি চলে গেল মল্লিক চৌধুরীর কেবিনে। সেখানে গিয়ে মল্লিক চৌধুরীকে পাওয়া গেল না। কেবিনে বসে অ্যাসিস্ট্যান্ট কাজ করছিল। মানালি তার কাছে জানতে চায় মল্লিক চৌধুরীর খবর। বাবা কোথায় চাচা? তিনি জরুরি মিটিংয়ে আছেন। ছোট ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন, 10 মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন। মানালি অ্যাসিস্ট্যান্টের প্রথম কথাটা শুনে ধাবিত হলো মিটিং রুমে। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম নীরবের গলা। দরজা দিয়ে উকি দিয়ে দেখতে পেল বোর্ডের মাধ্যমে ক্লায়েন্টদের কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। বোঝানো শেষে ক্লায়েন্টদের উদ্দেশ্য করে নীরব বলে, Hope you understand our next project. The project is more likely to be successful on your occasion, the puja. Are you interested in investing in your project? থ্যাঙ্কস। বলে নীরব ও মল্লিক চৌধুরীর সাথে হাতে হাত মিলালো সব ক্লায়েন্টরা। এরপরে ক্লায়েন্টরা বেরিয়ে যেতেই নীরব ও মল্লিক চৌধুরী গভীর আলিঙ্গনে ব্যস্ত হলো। মানালি ভেতরের পরিবেশ বুঝে উঠতে পারছে না। নীরবের পোশাক দেখে কেউ বলবে না ও একটা ড্রাইভার, তার উপরে ইংরেজিতে কথা বলতে পারে। অন্যরকম এক নীরবকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কলেজ থেকে যে রাগটা নিয়ে সে অফিসে এসেছিল সেই রাগটা গলে গিয়ে এখন সংশয় প্রকাশ করছে মানালিকে। মানালি ভেতরে প্রবেশ করে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, এখানে এসব কি হচ্ছে পাপা? আমি 1 ঘন্টা ধরে ফোন করছি, তোমরা কেউ রিসিভ করছো না, কিন্তু এই ড্রাইভারটাকে জেন্টলম্যান সাজিয়ে ডিল ফাইনাল করছো। মানালিকে দেখে ভয় পেয়ে গেলাম আমি। মল্লিক স্যারের দিকে ভয়ার্ত দৃষ্টি তাকিয়ে আগ বাড়িয়ে বললাম, আসলে ডিলটা ফাইনাল করার জন্য স্যার আমাকে এমন সাজিয়েছে। সরি ম্যাডাম, স্যারের জন্য আমি আপনাকে আনতে যেতে পারিনি। তোমার মতন মূর্খ একটা ছেলের ইংলিশ উচ্চারণ করতে 1 দিন লাগবে, সেখানে অনায়াসে গড়গড় করে ইংলিশ বলে ফেললে এত তাড়াতাড়ি সেন্টেন্স আমিও সাজাতে পারি না। তাই আমাকে মিথ্যে বোঝানোর একদম চেষ্টা করবে না। আমরা কেন তোকে মিথ্যা বলবো মানালি? চল, আজকে তোকে রেস্টুরেন্টে নিয়ে তোর ফেভারিট খাবার খাওয়াবো। তুমি সত্যিটা আড়াল করার চেষ্টা করছো পাপা। আমি এই অফিসে ঢোকার পরে নীরবের কথা জিজ্ঞাসা করেছি, কেউ নীরবের কথা বলতে পারেনি। তোমার অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার মিটিংয়ে। ড্রাইভারকে একজন এমপ্লয়ি কখনোই স্যার বলে সম্বোধন করবে না নিশ্চয়ই। নিজের কালো অতীতটার কথা ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ে নিচে। এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপরে চেয়ারে বসে বললাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনারা, বসুন। আমার জীবন নামের নদীতে নৌকা হিসেবে আমি কতটা পথ পাড়ি দিয়েছি আর আপনাদের থেকে তা লুকাবো না। আর মানালি ম্যাডাম, আপনিও সব জানতে পারবেন। অতীত। সিনিয়র ভাইয়া কোথায়? আমি এখন কলেজে যাব, আমার কিছু টাকা লাগবে। তোমাকে কতদিন বলেছি নীরব, আমাকে সিনিয়র বলে ডাকবে না। আমি তোমার ভাবি। পাড়া প্রতিবেশী সিনিয়র শুনলে আমাকে কটূক্তি করে। তুমি দয়া করে আমাকে ভাবি বলে ডেকো। ঠিক আছে ভাবি,
ভাইয়া কাছ থেকে এখনো ফিরে আসেনি? যাওয়ার সময় বলে গেছে আজকে আসতে একটু লেট হবে। তুমি আর একটু সময় বসো, তোমার ভাইয়া এখনই চলে আসবে। নীরব অপেক্ষা করতে থাকে তার ভাই নির্বাণ আসার। সিথি ও নীরব ভার্সিটিতে একই কলেজে পড়লেও নীরবের থেকে 2 ক্লাস সিনিয়র সিথি। নির্বাণ বিয়ের আগে নীরবকে প্রায় ভার্সিটিতে দিয়ে আসতো। তখন থেকেই সিথিকে ভালো লাগতো নির্বাণের। 2 ভাইয়ের সম্পর্ক দেখে আগ বাড়িয়ে সিথি নির্বাণকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। 18 বছরের আগ পর্যন্ত সিথি অনাথ আশ্রমে ছিল। তারপরে বান্ধবীর সাথে মিলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। দীর্ঘ 3 মাসের প্রেমের পর নির্বাণ ও সিথি ঠিক করে তারা বিয়ে করবে। নির্বাণ পড়াশুনো জানে না, রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানোর পাশাপাশি নীরবের সমস্ত খরচ বহন করে নির্বাণ। একজনের ইনকামের কারণে সংসারে প্রায় অভাব অনটন লেগেই থাকে। কিছুক্ষণের ভেতরে সেখানে এসে উপস্থিত হয় নির্বাণ। কল চেপে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ওঠে। সিথি নির্বাণকে দেখে মাদুর বিছিয়ে নেয়। 1 বাটি পান্তা ভাত ও অর্ধেক পেঁয়াজ ও 1 বাটি কাঁচামরিচ সাজিয়ে রাখে মাদুরের ওপরে। নির্বাণ সেখানে বসতেই সিথি হাত পাখা দিয়ে তাকে হাওয়া করতে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ আগে লোডশেডিং হয়েছে। নির্বাণ হাত ধুয়ে নীরবকে প্রশ্ন করে, এখন ভার্সিটিতে যাবি, যাওয়ার আগে খেয়ে নিয়েছিস তো ভাই? না ভাইয়া, খেয়ে গেলে দেরি হয়ে যাবে, এজন্য খাবো না। তুই আমাকে 100 টাকা দে, আমি রাস্তায় রুটি কলা খেয়ে নেব। জি ভাইয়া। 100 টাকা আমি তোকে দেব, কিন্তু যাওয়ার আগে খেয়ে যা। বলেই নিজের পান্তা ভাতের বাটিটা মাদুরের ফাঁকা জায়গায় রেখে নির্বাণ কিছুটা সরে নীরবকে বসার জায়গা দেয়। বাবা মাহিন নীরবের কাছে নির্বাণই সব। মাদুরে ভাইয়ের পাশে বসে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে 1 বাটি পান্তা ভাত খেয়ে উঠে দাঁড়ায় নীরব। একটা মুচকি হাসি দিয়ে নিজের পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে নীরবের দিকে এগিয়ে দেয় নির্বাণ। নীরবও টাকা পেয়ে চলে যায় বাড়ি থেকে। সিথি একটা সৌজন্য হাসি দিয়ে রান্নাঘরে চলে যায়। হাঁড়িতে দেখতে পায় সে 2 মুঠো পান্তা ভাত এখনো পড়ে আছে। সেটা সে নিজের জন্য রেখেছিল। ঘরে কোনো চাল নেই যে রান্না করবে। স্বামীর জন্য রাখা পান্তা ভাত খেয়ে ফেলেছে নীরব। সিথি হাঁড়ির ভেতরে হাত দিয়ে সব কয়টা ভাত একটা বাটিতে নেয়। কাপা কাপা হাতে এসে উপস্থিত হয় নির্বাণের সামনে। এই সামান্য কিছু ভাত স্বামীকে দিতে অস্বস্তি হচ্ছে সিথির। ভাতের বাটিটা নির্বাণের সামনে রেখে সিথি হাত পাখা দিয়ে বাতাস করতে করতে মাটির দিকে তাকিয়ে থাকে। 2 মুঠো ভাত দেখে সিথির দিকে তাকিয়ে সব কিছু বুঝে যায় নির্বাণ। কৌতূহল নিয়ে বলে, তুমি খেয়েছো সিথি? হ্যাঁ, আমি খেয়েছি। আপনি খেয়ে কাজে যান, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। কেন মিথ্যা কথা বলছো তুমি? তোমার শুকনো মুখ দেখলেই আমি বুঝে যাই তুমি খেয়েছো নাকি খাওনি। হাঁড়িতে আর কোনো ভাত নেই, তাই না? মিথ্যা কথা বলবে না। নির্বাণের কড়া হুঁশিয়ারি শুনে সিথি আর মিথ্যে কথা বলতে পারে না। হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে জানায় তার অভিযোগ। এই 2 মুঠো ভাত আমি আমার জন্য রেখেছিলাম। আপনার ভাগের ভাত আপনি কেন নীরবকে দিয়ে দিলে? আপনি 100 টাকা দিয়েছেন, ও রাস্তা থেকে কোনো খাবার খেয়ে নিতে পারতো। এই 2 মুঠো ভাতে কি আপনার পেট ভরবে? কেন জোর করলেন ওকে? তুমি তার উত্তর ভালোইভাবেই জানো। আমার ভাই ক্ষুধার্ত অবস্থায় থাকলে আমার সহ্য হয় না। আমার ভাগের ভাত না হয় নীরব খেয়ে ফেলেছে। এই 2 মুঠো ভাত তুমি খেয়ে ক্ষুধা নিবারণ করো। আমার তেমন ক্ষুধা নেই। আপনি কেন এমন কথা বলছেন তা আমি জানি। হয়েছে, আর ঢং করতে হবে না। আসুন, আপনাকে খাইয়ে দিই। কথাটা বলে বাটির ভেতরে পানি ঢেলে দিল সিথি। তারপর কোলের ওপরে নিয়ে স্বামীকে খাওয়ানোর পাশাপাশি নিজেও একটু খেলো। ইদানিং সিথির ক্লান্তিভাব কিছুতেই দূর হচ্ছে না। সব সময় একটা ক্লান্তির ছোঁয়া তার আশেপাশে ঘোরে। স্বামীর অল্প আয়ের উপার্জন বলে ভালো একটা ডাক্তার দেখাতে পারছে না। মাথায় পানি দিয়ে রান্নার জন্য তরকারি কাটছিল। মাটির উনুন বলে মাঝে মাঝে ছোট ছোট লাকড়ি চুলার ভেতরে দিচ্ছিল। হঠাৎই আগুন অনেক ওপরে উঠে এসেছে। এক পর্যায়ে আগুন লাগে সিথির আঁচলে। এমনিতেই প্রচণ্ড অসুস্থ অনুভব করছে সিথি। আগুন দেখে তার অসুস্থের মাত্রা আরও বেড়ে যায়। এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থেকে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তরকারি কাটা বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সিথি। রাত হয়ে যাওয়ার কারণে নির্বাণ কাজ থেকে বাড়িতে ফিরেছে। অন্যদিকে নীরব টিউশন শেষ করে বাড়িতে ফিরেছে। সিথির আঁচলের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে।
বাড়ির বাইরে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে নির্বাণ ও নীরব দুইজনেই সিথির দিকে ছুটে যায়। ভেতরে গিয়ে দেখে সিথি চেতনাহীন রান্নাঘরে পড়ে আছে। ছুটে গিয়ে নীরব পানি ছেড়ে সিথির আঁচলে আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে নির্বাণ সিথিকে ডাকছে। ভয়ে সিথি জ্ঞান হারিয়ে ফেলেছে, এজন্য এখন ওর জ্ঞান ফিরছে না। তাই অপেক্ষা না করে নির্বাণ সিথিকে পাজা কোলে করে ঘরে নিয়ে গেল। বেশ কয়েকবার পানি দিয়ে সিথিকে ডাকার চেষ্টা করলে জ্ঞান ফেরে না। তখন বাধ্য হয়ে নির্বাণ বলে, নীরব, তাড়াতাড়ি ফার্মেসি থেকে ডাক্তার ডেকে নিয়ে আয়। তোর ভাবি মনে হয় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। বলে ফার্মেসিতে চলে যায় নীরব। কিছুক্ষণ পর ডাক্তার সমেত ফিরে আসে সেখানে। ডাক্তার দীর্ঘক্ষণ পরীক্ষা করে চিন্তিত হয়ে বলেন, এই অবস্থায় এমন একটু একটু হয়, তবে আপনারা যত্নে রাখার চেষ্টা করবেন। প্রচণ্ড অস্থিরতা থেকে জ্ঞান হারিয়ে ফেলেছে, শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখতে পাচ্ছি। এই মলমটা ব্যবহার করবেন, ক্ষত শুকিয়ে যাবে। আর ভালো ভালো খাবার খাওয়াবেন, কারণ প্রতিটা গর্ভবতী মা মানে দুজন। যেহেতু মায়ের মাধ্যমে সন্তানের দেহে খাবার পৌঁছায়, তাই অবশ্যই মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। গর্ভবতী মা বলতে ঠিক বুঝলাম না। আপনার স্ত্রী 2 মাসের প্রেগনেন্ট, কেন আপনি জানতেন না? সিথি প্রেগনেন্ট ব্যাপারটা জানার পরে নির্বাণ ও নীরব দুইজনেই বাকরুদ্ধ হয়ে যায়। দুইজনের কেউই জানতো না যে সিথি প্রেগনেন্ট। নির্বাণ আমতা আমতা করে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, না, আমি সারাদিন কাজের ভিতর ব্যস্ত থাকি। রাতে বাড়িতে ফিরে একটু একটু সময় সিটিকে দিতে পারলেও বেশি দিতে পারতাম না। ও অসুস্থতার ব্যাপারটা আমার থেকে বরাবরই লুকিয়ে রাখতো। এতক্ষণ যখন জানতেন না, ঠিক আছে, এখন যখন জেনেছেন, এখন থেকে যত্নে রাখবেন। তার শরীর প্রচণ্ড খারাপ, ভালো ফলমূল খাওয়াবেন। প্রেগনেন্ট অবস্থায় ওষুধপত্র না দেওয়াই ভালো, এই জন্য কোনো ওষুধ দিলাম না আজ। তবে উঠি, আবার প্রয়োজন পড়লে খবর দিবেন। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। নীরব ডাক্তারকে নিয়ে বের হতেই নির্বাণ আড়ালে নীরবের হাতে কিছু টাকা দিয়ে দিল। ডাক্তারকে কিছুটা পথ এগিয়ে দিয়ে নীরব ডাক্তারের হাতে টাকাটি দিয়ে বাড়িতে ফিরে এলো। ফিরে এসে দেখতে পায় বিছানার একপাশে বসে মাথায় হাত দিয়ে কিছু একটা গভীরভাবে ভাবছে নির্বাণ। নীরব নির্বাণের পাশে বসে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, ভাবি অন্তঃসত্ত্বা, আমাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে। তুই কি তাতে খুশি না ভাইয়া? খুশির চেয়ে দুঃখের পালাটাই বেশি নীরব। নতুন একজন সদস্য আসছে, ওর যত্নে কোনো কমতি করা যাবে না। আমাদের এই অভাব অনটনের সংসারে কিভাবে আমি ওই বাচ্চার দায়িত্ব নেব? চিন্তা করিস না ভাইয়া, আর 2 বছর পর আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তারপরে আমি রোজগার করব, তোমাদের দায়িত্ব তখন আমি নেব। সে আসছে, তুমি যদি এমন কথা বলো ভাবি অনেক কষ্ট পাবে। দেখা যাবে টেনশনে খাবেও না ঠিক মতো। পরে রক্তল্পতায় কোনো ক্ষতি হয়ে গেলে তখন একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস ভাই। নির্বাণ তাকিয়ে দেখলো সিথি নাড়াচাড়া করছে, চোখের পাতা পিটপিট করে তাকায়। বাইরে আনন্দ হওয়ার চেষ্টা করে সিথির হাত ধরে নির্বাণ বলে, এত বড় একটা খুশির খবর তুমি আমার থেকে কিভাবে লুকাতে পারলে? ডাক্তার যখন আমাকে বলেছে, আমি কত খুশি হয়েছি। আমি ভেবেছি তুমি খুশি হবে না, এজন্য ভেবেছিলাম পরে অ্যাবর্শন করে ফেলবো। এমন বাজে কথা মুখেও এনো না সিথি। এই সন্তান তোমার আমার ভালোবাসার। এমন কিছু করলে আমি কিন্তু তোমার নামে মামলা করতাম। কতদিন পর আমাদের ঘরে নতুন অতিথি আসবে, কি আনন্দ লাগছে। ভাই ভাবির যত্ন নাও, আমি ঘরে গেলাম। বলেই নীরব ঘরে চলে গেল। সিথি নির্বাণের বুকে মাথা রেখে পরম শান্তি অনুভব করে। স্বল্প আয়ের মাধ্যমে ভরণ পোষণ চালাতে কষ্ট হচ্ছে নির্বাণের। সিথির এই অবস্থার সময় ওকে ভালো ভালো খাবার দিতে পারছে না নির্বাণ। নির্বাণের দুঃসম্পর্কের এক ভাই বিদেশে থাকে, প্রবাস জীবন কাটিয়ে দেশে অনেক টাকা পাঠাতে পারে। এতে বেশ ভালোই চলে যায় তার পরিবারের। তাই নির্বাণ ঠিক করেছে সেও বিদেশে যাবে। বিদেশে যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে। শেষমেশ চড়া সুদে টাকা ধার নিয়েছে। সেই টাকা দিয়ে পাসপোর্ট, ভিসা ও প্লেনের টিকিট কেটে ফেলেছে। বিদেশে বসে কথা বলার জন্য একটা ফোন কিনে দিয়েছে নীরবকে। পাশাপাশি বেশ কিছু জামা কাপড় কিনেছে। এরপর চলে আসে সেই দিন। নির্বাণ আজ বিদেশে চলে যাবে। নির্বাণ নিজের পোশাক গুছিয়ে রেখেছে গতকাল। আজ সকালে তার সিঙ্গাপুরের ফ্লাইট। সিথি অনবরত কেঁদে চলেছে স্বামীর বিদায়ের ক্ষণে। নির্বাণ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না।
কয়েক বছর সেখানে থেকে দেশে টাকা পাঠাবো। সেই টাকা দিয়ে তোমরা দেশে একটা ছোট্টখাটো ব্যবসা খুলবে, যাতে দেশে আসার পরে আমাদের আর্থিক কোনো সমস্যা না হয়। তাছাড়া আমার ভাইটা একবার সেটেল হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। বিদেশে না গেলে হয় না? দেশে বসেই তুমি ছোটখাটো কোনো কাজ করো। চড়া সুদে টাকা নিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করছি। এখন বিদেশে না গেলে সেই টাকা পরিশোধ করব কিভাবে? মাত্র 2 বছর, একটু কষ্ট করে মানিয়ে নাও। ভাইয়া, নিজের খেয়াল রেখো। ভিন দেশে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর বেশি কষ্টের কাজ হলে করার দরকার নেই। ঠিক আছে, এখন আসি। নীরব নির্বাণকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অশ্রুসিক্ত চোখে স্বামী ও দেবরের যাত্রাপথের দিকে তাকিয়ে থাকে সিথি। তার ঠিক 2 দিন পর্যন্ত নির্বাণের কোনো খবর পাওয়া যায় না। সিথি ও নীরব চিন্তায় অস্থির হয়ে ওঠে। যে দালালের মাধ্যমে পাড়ি দিয়েছিল সিঙ্গাপুরে, সেখানেও খোঁজ নেয়, কিন্তু কেউ কোনো খবর দেয় না নির্বাণের। সংসারের খরচ ধরতে নীরব ভ্যান গাড়ি নিয়ে বের হয়। লোকেদের জিনিস এক থেকে অন্য স্থানে নিয়ে টাকা উপার্জন করতে থাকে। তার 1 মাস পর নির্বাণ প্রথম স্যালারি পেয়ে নতুন ফোন কিনে বাড়িতে কল করে। যাওয়ার সময় বলেছিল আশেপাশের লোকেদের ফোন দিয়ে বাড়িতে ফোন করবে, কিন্তু তারা ফোন না দেওয়াতে নির্বাণ ফোন করতে পারে না। নির্বাণ স্যালারি পেয়ে একবারে ফোন কিনে কল করেছে। এতদিন ফোনের দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়েছিল। এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে ফোন করেছে। স্বামীর ফোন পেয়ে কেঁদে ফেলে সিথি। কাঁদতে কাঁদতে বলে, কেমন আছো তুমি? এতদিনে একবারও তো ফোন করলে না। তুমি কি ওখানে কি আমার কথা ভুলে গেলে? ভাইয়া, ভালো আছিস তুই? তোর কোনো সমস্যা হচ্ছে না তো ওখানে থাকতে? এখানে আমি একদম নতুন। প্রথমত সিঙ্গাপুরের ভাষা আমি জানি না, আবার প্রথমত কেউ বিশ্বাস করে তাদের ফোন দিতে চায় না। বেশ কয়েকদিন অনুরোধ করেছিলাম, দেয়নি। এই জন্য একদম মাস শেষ করে ফোন কিনে ফোন দিয়েছি। তাহলে নতুন ফোন কিনে কেন বাড়িতে রেখে গেলে? সেটাই নিয়ে যেতে পারতে। তাহলে এখন আমি কিভাবে তোমার সাথে কথা বলতাম? তোমরা কেমন আছো? কিভাবে চলছে তোমাদের এতদিন? আমি তো দেশে 1 টাকাও পাঠাতে পারিনি। আমরা ভালো আছি। তোর অবর্তমানে একটা কাজ নিয়ে সে কাজ করে কোনো রকম আমাদের ঠিক চলে যাচ্ছে। এখন আর কাজ করতে হবে না, এখন পড়াশোনা করবি আর তোর ভাবির যত্ন নিবি। আমি স্যালারি পেয়েছি, তোর ভাবির বিকাশে পাঠিয়ে দেব। আমার কাছে পাঠানোর দরকার নেই, তুমি বরং নীরবের কাছে পাঠিয়ে দিও। তোমার চিন্তায় আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে। ভাবছি একটা আল্ট্রাসোনোগ্রাফি করব। বেশ কথা চলতে থাকে 3 জনের মাঝখানে। 1 মাসের জন্য রাখা কথাগুলো এবার প্রকাশিত হচ্ছে। নীরব দেশে একটা মুরগির খামার দেওয়ার পরিকল্পনা করছে। নীরবরা গ্রামের বাসিন্দা। এই গ্রামে মুরগির খামার দিলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা মুরগির খামার দিতে কত খরচ হবে তা একটা পৃষ্ঠাতে হিসাব করছে নীরব। তখনই সেখানে ভারী পেট নিয়ে সিথি এসে বলে, নীরব, আমাকে কিছু টাকা দাও। ডাক্তার আমাকে ভালো খাবার খেতে বলেছে। ভাবি, তোমাকে সকালে আমি টাকা দিয়েছি চেক আপ করতে। এখন যা আছে তা দিয়ে মুরগির খামার করব, ধীরে ধীরে বড় করে তুলবো। আর শেষ হয়ে গেছে? তোমার ভাই সবে বিদেশে গেছে। কয়েক মাস পর ব্যবসা খুললে লস হবে না? তুমি পরের মাসে মুরগির খামারের চিন্তা করো। আপাতত আমাকে টাকা দাও। ভাবির শরীরের কথা চিন্তা করে দ্বিরুক্তি করে না নীরব। সমস্ত টাকা ভাবির হাতে তুলে দেয়। সিথি টাকা নিয়ে আলমারিতে ভরে আনমনে বলে, আমার স্বামীর টাকা আমি ওকে কেন দেব? এক টাকাও আমি ওকে দেব না। এরপর থেকে নির্বাণ যতবার টাকা পাঠিয়েছে দেশে, কোনো না কোনোভাবে সেই টাকা নীরবের কাছ থেকে চেয়ে নিয়েছে সিথি। ভাইয়ের ব্যবসা দাঁড় করানোর জন্য নীরব আবার ভ্যান গাড়ি চালানো শুরু করলো। নির্বাণের টাকা দিয়ে সংসার চললেও নীরব তার টাকা দিয়ে পড়াশোনার পাশাপাশি একটু একটু টাকা সঞ্চয় করতে থাকে। নীরব ভ্যান গাড়ি চালিয়ে চাল পৌঁছে দিচ্ছিল গোডাউনে। তখন নীরবের ফোনে একাধিকবার কল আসতে থাকে। নীরব ভ্যান গাড়ি থামিয়ে ফোন নাম্বার চেক করে দেখতে পায় তার দাদা নির্বাণের নাম্বার। এখন ওর ভার্সিটিতে থাকার সময়। এই সময়ে রাস্তায় শুনলে নির্বাণ রাগ করবে, এই জন্য কল রিসিভ করা থেকে বিরত থাকে নীরব। মালামাল গোডাউনে পৌঁছে দিয়ে এক নিরিবিলি পরিবেশে গিয়ে অপেক্ষা করে কলের। আবার কল আসতে নীরব রিসিভ করে হ্যালো উচ্চারণ করে।
ওপাশ থেকে একটা অপরিচিত লোকের গলা শুনতে পায়। তিনি বলেন, হ্যালো, নির্বাণের আত্মীয় বলছেন? নির্বাণ আর বেঁচে নেই, গতকাল মারা গেছে। অপরিচিত লোকের মুখ থেকে নিজের দাদা নির্বাণের মৃত্যুর কথা শুনে নীরবের পায়ের তলা থেকে মাটি সরে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। মনে হচ্ছে এক্ষুনি নীরব মাথা ঘুরে পড়ে যাবে। অপরিচিত লোকটা সারা শব্দ না পেয়ে বলতে থাকে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো। আপনি কি বলছেন? আমার ভাইয়ের কি হয়েছিল? আপনার ভাই ও আমরা রাস্তায় কনস্ট্রাকশনের কাজ করছিলাম। আমাদের কাজ হচ্ছে বালি সিমেন্ট রড টেনে দেওয়া। ভ্যান গাড়িতে করে রড আনার সময় নির্বাণ ভাই সেখানে ছিল। উঁচু জায়গায় ব্রেক সামলাতে না পেরে ভ্যান গাড়ির রড নির্মাণের পেটের ভিতরে ঢুকে যায়। তখন আমরা ধরাধরি করে নির্বাণকে হাসপাতালে নিয়ে যাই। সারা রাত হাসপাতালে থাকার পরে কিছুক্ষণ আগে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার একবার জ্ঞান ফিরেছিল, তখনই আপনাকে খবরটা জানাতে বললেন এবং তিনি বারণ করে দেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘটনাটা না জানাতে। আমার ভাইয়ের লাশ দেশে আনা সম্ভব নয়। আমি আমার ভাইয়াকে শেষ দেখাটা দেখতে পারবো না। এখান থেকে দেশে নিতে অনেক টাকা খরচা হবে। তিনি এই দেশে এসেছে মাত্র কয়েক মাস, তাই এত টাকা কোম্পানি এখন বহন করতে পারবে না। সম্পূর্ণ আপনাদের টাকায় তাকে দেশে নিতে হবে। আর দ্বিতীয়ত, ওনাকে দেশে নেওয়া হলে ওনার মৃত্যুর খবর জানাজানি হয়ে যাবে। এতে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপরে প্রভাব পড়তে পারে। তাই আমার মনে হয় ওনাকে দেশে না নেওয়াটাই ভালো। নীরবের কাছে হাতে গোনা 10,000 টাকা হয়তো আছে। এই সামান্য টাকা দিয়ে কখনোই নির্বাণের মৃতদেহ দেশে আনা যাবে না। নীরব ঘটনাটি কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছে না। তবুও ভাইকে শেষবার দেখার জন্য আশা নিয়ে বলে, শেষবারের মতো আমার ভাইকে একবার দেখানো যাবে, ছোট্ট একটি ভিডিও কলের মাধ্যমে? অবশ্যই, সেটা আমরা চেষ্টা করে দেখতে পারি। তারপরে অপরিচিত লোকটি নীরবকে ভিডিও কলের মাধ্যমে নির্বাণের মৃতদেহটি দেখায়। ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়ে নীরব। নির্বাণের পেটে ব্যান্ডেজ বাঁধা, সেখানে জমে আছে তাজা রক্ত। নীরব বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারে না। লাইন বিচ্ছিন্ন করে হাউমাউ করে কাঁদতে থাকে। দিনে আর বাড়িতে গেল না। রাতে বাড়িতে গেলে সিথি নীরবকে দেখে উদাসীন হয়ে বলে, নীরব, সারাদিন কোথায় ছিলে তুমি? তোমার ভাই কাল থেকে ফোন দিচ্ছে না, ফোন দেওয়ার কোনো উপায় নেই। তুমি কি তোমার ভাইয়ের কোনো খবর জানো? ভাইয়া অন্য একটা সাইটে কাজে গিয়েছে, সেখানে নেট প্রচণ্ড সমস্যা করে, তাই কল দিতে পারছে না। কালকে রাতে তুমি যখন ঘুমিয়ে পড়ছিলে তখন কল দিয়েছিল। সেই সাইট থেকে বের হয়ে আবার কল করবে। নীরব, তুমি সত্যি কথা বলছো তো? কেন জানি আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। তোমার চোখে পানি কেন? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? ভাইয়ের কথা মনে পড়ে গেল। কতদিন আমরা একসাথে ভাত খাই না, কতদিন ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাই না, আর বোধহয় কখনো ঘুমাতেও পারবো না। কি বলছো নীরব? কেন ঘুমাতে পারবে না? ভাইয়া অনেক বছর পর বিদেশ থেকে ফিরবে, তখন তুমি ভাইয়ার সাথে আমার ঘুমাতে দিবে তো? সিথি আর কোনো কথা বলে না। লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। 2 হাত মুখে দিয়ে চাপা কান্নায় ভেঙে পড়ে নীরব। সংসারের হাল ধরতে নীরব এখন ভ্যান গাড়ি চালিয়ে যে টাকা উপার্জন করে সব টাকা দিয়ে দেয় সংসারে, পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এভাবে পেরিয়ে যায় মাসের পর মাস। সিথির ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। সিথির ডেলিভারির সময় অনেক টাকা লেগেছিল, তা সম্পূর্ণ বহন করেছে নীরব। ব্যস্ততার কারণে নির্বাণের কথা ভাবার সময়ও পায়নি সিথি। নীরব নির্বাণের কাছে পাঠিয়ে দিয়েছে লতার ছবি, কিন্তু নির্বাণ মৃত। আজ সিথি রান্নাঘরে গিয়ে দেখল দুধ শেষ, সুজি পর্যন্ত নেই। বেশ কয়েক মাস ধরে নীরব সিথিকে কোনো টাকা দিচ্ছে না। রাগে সিথি নীরবের অপেক্ষায় বসে থাকে। নীরব বাড়িতে আসলে রাগান্বিত গলায় তাকে প্রশ্ন করে, নীরব, তোমার ভাই মাসে মাসে যে টাকাগুলো পাঠায় সেগুলো কোথায়? আমার বাবুর মুখের দিকে তাকিয়ে তোমার ভাই বিদেশে গেছে, অথচ তার মুখে দেওয়ার মতো ঘরে কোনো দুধ সবজি নেই। টাকাগুলো কোথায় গেল? আসলে ভাই একটু ঝামেলার ভেতরে আছে, এজন্য টাকা পাঠাতে পারিনি। আমার সাথে একদম মিথ্যে কথা বলবে না। নির্বাণকে ফোন দাও,
আমি ওর মুখ থেকে শুনতে চাই। পরিবার থেকে দূরে থেকে যদি পরিবারের মুখে খাবার তুলে না দিতে পারে, তাহলে দূরে থাকার মানে কি? বিদেশে যাওয়ার টানা 6 মাস তোমাকে ফুল টাকা দিয়েছি আমি, সেখান থেকে খরচ করলে তো পারো ভাবি। ওই টাকা আমি লতার ভবিষ্যতের জন্য রেখেছি, ওখান থেকে 1 টাকাও খরচ করতে পারবো না। নীরবের কাছ থেকে ফোন নিয়ে সিথি নির্বাণের ইমোতে কল দেয়। সেখানে নির্বাণকে অ্যাক্টিভ দেখাচ্ছে 5 মাস আগে শেষবার একটি ভিডিও কলে কথা হয়েছিল। সিথি রেগে গিয়ে বলে, এতদিন তুমি তোমার ভাইয়ের কাছে কিভাবে কথা বলেছিলে নীরব? গত 5 মাস ধরে নো SMS, নো ভিডিও কল, নো অডিও কল। ভালোভাবে সত্যিটা বলো, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। সিথি অস্থির হয়ে উঠলে নীরব আর সিথির থেকে কিছু লুকায় না, কাঁদতে কাঁদতে বলে, 5 মাস আগে একটা দুর্ঘটনায় ভাইয়া সিঙ্গাপুরে মারা গেছে। সেখানকার এক কর্মচারী আমাকে ফোন দিয়ে জানিয়েছেন ভাইয়া জ্ঞান ফেরার পর তোমাকে বারণ করে দিয়েছে জানাতে। ভাইয়ার চিন্তায় যদি তোমার কিছু হয়ে যায় তাই। এর মধ্যে বাচ্চা মেয়েটা কেঁদে ওঠে। নীরব ছুটে গিয়ে লতাকে কোলে নিয়ে আদর করতে থাকে। উপস্থিত সিথি কি করবে ভেবে উঠতে পারছে না। দীর্ঘ বছরখানেক নির্বাণ তার কাছে নেই। স্বামীর প্রতি এক অনীহা প্রকাশ পেয়েছে তার। এখন একা লতাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। সিথির কাছে যা টাকা আছে তা কিছুতেই দিতে আগ্রহী নয় নীরবকে, কিন্তু সামনে নীরবের ফাইনাল পরীক্ষা। সিথির কি হলো জানা নেই। নীরবের কোল থেকে লতাকে নিজের কোলে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তুমি একটা খুনি, বিদেশে কর্মচারীদের সাথে হাত মিলিয়ে আমার স্বামীকে খুন করেছো, আমার মেয়েকে মারতে চাইছো। তোমাকে আমি পুলিশে দেব। আছো, বাঁচাও। ভাবি এইসব কি বলছো তুমি? আমি কেন ভাইয়াকে খুন করব? এতদিন তুমি কেন আমার থেকে সত্যিটা লুকিয়েছো? কেন তোমার ভাইয়ের দেহ দেশে আনোনি? হ্যাঁ আমি মানছি তোমার থেকে সত্যিটা লুকিয়েছি, তাই বলে আমি ভাইয়াকে খুন করতে পারি না। তোমার শরীরের কথা ভেবে ভাইয়া জানাতে বারণ করেছে। সিথি ঘর থেকে বেরিয়ে উঠানে নেমে চিৎকার করে এলাকার মানুষ জড়ো করে ফেলে। মেয়েকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে জানায় তার অভিযোগ। আমার স্বামীকে এই ছেলেটা খুন করে ফেলেছে, আমাকে বিধবা করে আমার সন্তানকে এতিম করে দিয়েছে এই ছেলেটা। আপনারা ওর বিচার করুন। বৌমা কি বলছো তুমি? নির্বাণের কি হয়েছে? আমার স্বামী বিদেশে কাজে গেছে, আপনারা সবাই জানেন। আমার স্বামী প্রতি মাসে নীরবের কাছে টাকা পাঠাতো। নীরবকে টাকা দিতে অস্বীকার করে বলে বিদেশের লোক লাগিয়ে আমার স্বামীকে খুন করেছে নীরব। 5 মাস পর আমি জানতে পারছি আমার স্বামীর মৃত্যুর খবর। আপনারা বলুন এখন আমার কি করা উচিত? কি আর করবা, এই ছেলেকে পুলিশে দাও। তোমার দেবর ও বাবির সম্পর্ক দেখেই তখনই বুঝেছি কিছু একটা গোলমাল তো হবেই। রাস্তায় আমি পুলিশ দেখেছি, আপনারা কেউ গিয়ে পুলিশকে খবর দিন। প্রতিবেশী 10 বছরের বাচ্চা ছেলে মিঠু গিয়ে পুলিশকে ডেকে নিয়ে আসে। ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনা জানার পরে পুলিশ নীরবকে গ্রেফতার করে। নীরব বারবার আকুতি মিনতি করে বলছে তার কথা। বিশ্বাস করুন আমি আমার ভাইকে খুন করতে পারি না। ভাবি তুমি কেন মিথ্যা কথা বলছো? ভাইয়া যতদিন বেঁচে ছিল আমাকে যত টাকা পাঠিয়েছিল সেসব টাকা তো তোমার কাছেই। আর দরকার পড়লে আমার ফোন চেক করুন। ওসি সাহেব, বাবুর এই অবস্থা, আমি কি টাকার হিসেব রাখতে পারি? নীরব মিথ্যে কথা বলছে, সব নাটক ভাবে সাজিয়ে রেখেছে সাহেব। সিথির কথা শুনে পুলিশ নীরবকে লাঠির ঘা দেয়। নীরব ব্যথায় আর্তনাদ করে বলে, আপনারা বিশ্বাস করুন 5-6 মাস আগে যখন আমি ভাইয়ের ঘটনাটা জেনেছি, ভাবির স্বাস্থ্যের কথা মেনে আমি লুকিয়ে রেখেছি। এতদিন পরিশ্রম করে সংসারের খরচ চালাচ্ছি। আমি এমন কাজ করতে পারি না। শোন বাছাধন, সবাই এরকম ধরা পড়লে সুন্দর সুন্দর নিজের ছাপাই গায়। একবার থানায় চল, চাপকে তোর পিঠের ছাল তুলে ফেলবো। তখন কিভাবে স্বীকার না করে থাকিস দেখব। কথাটা বলে হাত কড়া পরিয়ে পুলিশ নীরবের শার্টের কলার ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে ফেলে। তারপর গাড়ি চলে যায় থানার দিকে। নীরবের নিজের কাছে অনেক অসহায় মনে হয়। নীরব বুঝে উঠতে পারছে না সিথি কেন তার সাথে এমন ব্যবহার করছে। আমি কি সত্যি এতই খারাপ যে
ভাবি আমার সাথে এত বাজে ব্যবহার করছে, কেন আমার সাথে এমন হয়? এর থেকে ভালো ছিল মরে যাওয়া। সামনের রাস্তায় জ্যাম লেগেছে। পুলিশের গাড়ি এসে থেমেছে জ্যামের মাঝখানে। সামনে দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ নীরবকে গাড়িতে রেখে ঘটনাস্থলে ছুটে গেল। যাওয়ার সময় ওসির পকেট থেকে হ্যান্ডকাফের চাবিটা মাটিতে পড়ে যায়। পা দিয়ে চাবিটা তুলে নীরব সকলের অগোচরে হ্যান্ডকাফ খুলে ফেলে। গাড়িতে কোনো পুলিশ ছিল না, আর তাতেই নীরবের অনেক সুবিধা হলো। নীরব পুলিশের গাড়ি থেকে নেমে বিপরীত দিকে ছুটতে থাকে। গাড়িতে লেখা পলাশপুর থেকে ঢাকা চেয়ারম্যান এক্সপ্রেস। নীরব দৌড়ে গাড়িতে ওঠার চেষ্টা করে। গাড়ির হেল্পার ছেলেটিকে নীরবকে দেখে দরজায় আঘাত করে ড্রাইভারকে বোঝায় গাড়ি থামাতে। গাড়ি থামতেই নীরব গাড়ির ভিতরে উঠে বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। হেল্পার ছেলেটি বলে, ঢাকা পৌঁছাতে 300 টাকা লাগবে ভাই, প্রতিটি টিকিটের মূল্য 300 টাকা। ধন্যবাদ দাদা আমায় হেল্প করার জন্য, এই নিন আপনার 300 টাকা। নীরব 300 টাকা দিয়ে টিকিট বুকিং করে পেছনের সিটে গিয়ে বসে। দৌড়ে আসতে গায়ে পিপাসায় আক্রান্ত হয় নীরব। তৃষ্ণা নিবারণ না করে সিটে হেলান দিয়ে শুয়ে থাকেন। তার কাছে এখন আর কোনো টাকা নেই। ভ্যান চালিয়ে যা পেয়েছিল বাজার করে মাত্র 300 টাকায় তার অবশিষ্ট ছিল। কিছুক্ষণ পর তুমুল বৃষ্টি শুরু হলো। নীরব জানালার গাড়ির কাঁচ খুলে দুহাত বাড়িয়ে দেয় বাইরে। বৃষ্টির পানিতে হাত দুটি পূর্ণ হতেই ভেতরে এনে পান করে সেই পানি। নীরব সিটে হেলান দিয়ে তার ভাইয়ের কথা ভাবছে। ভাইয়া তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? কেন চলে গেলি ভাইয়া? আজ তুই ছিলি বলে মাথায় ওপর ছায়া ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, কিন্তু আর তুই নেই, তাই সবকিছু থেকে বঞ্চিত আমি। এখন আমি কি করব, কোথায় যাব ভাইয়া? মাত্র কয়েক মাসের ব্যবধানে আমাদের সংসারটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। যেই ভাবির জন্য রাত দিন এক করে কাজ করতাম, আজ সেই ভাবি আমায় খুনের অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। রাত 1টা বাজে। গাড়ি এসে থামে ঢাকার বাস স্টপে। গাড়ি থেকে এক এক করে সমস্ত যাত্রীরা নেমে যায়। নীরব কোথায় যাবে এই জন্য বাসের ভেতর বসে থাকে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। বাস তার গন্তব্যে আবার ফিরে যাবে, তাই বাস থেকে নেমে আশেপাশে হাঁটাহাঁটি করে। ইতোমধ্যে জনশূন্য হয়ে পড়েছে বাস স্টপ। ঢাকা শহরে নীরবের কোনো আত্মীয় নেই, পরিচিত কোনো মানুষ নেই। ঢাকা শহর বলতে নীরব জানে বড় বড় অট্টালিকা, যেখানে পানিও দাম দিয়ে কিনতে হয়। ঢাকার কোন দিকে যাবে এবার নীরব? নীরব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে দেখতে পেল অনেক পাগল ও পথচারী রাস্তার পাশে ফুটপাতে শুয়ে আছে। নীরব নিজেকে তাদের দলে ভেবে নিয়ে রাত্রি যাপন করার জন্য রাস্তায় শুয়ে পড়ে। আগামীকাল সকালে যেভাবেই হোক সে একটা চাকরির ব্যবস্থা করবে। গরম পানি মুখের উপর পড়তেই নীরব হন্তদন্ত হয়ে উঠে বসে। একজন ট্রাফিক পুলিশ গরম পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নীরব আশেপাশে তাকিয়ে দেখল গতরাতে শুয়ে থাকা কেউ সেখানে নেই। পথচারী ও পাগলেরা সকালে ভোরের আলো ফুটতেই ফুটপাত থেকে পালিয়ে যায়, কারণ পরদিন সকালে ট্রাফিক পুলিশরা তাদের আঘাত করে। নীরবের পুলিশ দেখে ভয় পায়, কারণ গতকাল পুলিশের জন্যই সে ঢাকায় এসেছে। নিজের মুখ আড়াল করার চেষ্টা করতেই পুলিশ বাকি পানিগুলো নীরবের মুখের ওপরে ছুড়ে দিয়ে বলে, কোন জায়গার মহারাজ তুই? বেলা 12টা পর্যন্ত ঘুমাস? পোশাক দেখে তো মনে হচ্ছে বড় লোক। এই রাস্তার সন্ধান তোকে কে দিল? বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমাকে মারবেন না। বাহ, এটা পাগল নয়, ভালো মানুষ। আজ প্রথমবার তোকে দেখলাম, তাই কিছু বললাম না। আবার যদি রাস্তায় শুয়ে থাকতে দেখি তাহলে লকআপে ঢুকিয়ে দেব। এটা সরকারি রাস্তা, পাবলিকদের চলাফেরার জন্য, তোদের থাকার জন্য নয়। এরপর দেখলে মেরে হাড়গোড় ভেঙে দেব। নীরব ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। ট্রাফিক পুলিশ দোকানদারকে উদ্দেশ্য করে বলে, দেখতে তো ভালোই, একটা বাড়ি ভাড়া নিলেই পারে। তোমার এখানে আসলে কয়েকটা লাঠির বাড়ি দিবে, আর কেউ আসবে না। বলেই পুলিশ সেখান থেকে চলে গেল। নীরব বড় বড় মিলস ফ্যাক্টরির পাশে পাশে হাঁটছে আর চাকরির সন্ধান করছে। একটা কাজ হবে ভাইয়া, আমি সব কাজ করতে পারি, আমাকে কাজ দিলে আমি মন দিয়ে কাজ করব ভাইয়া, প্লিজ আমাকে একটা কাজ দিন না। না না, এখান থেকে যাও, কোনো কাজ নেই আমাদের এখানে, এখন কোনো লোক লাগবে না আমাদের, যাও এখান থেকে। কেউ ওকে চাকরি দিতে আগ্রহী নয়। সারাদিন নীরব রাস্তায় রাস্তায় চাকরি পাওয়ার আশায় ঘুরে বেড়ায়, কিন্তু কেউই ওকে কোনো চাকরি দিতে চায় না। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে নীরব অনার্স পাশ করেনি।
নীরব এখন কিভাবে একটা চাকরি পাবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে সারাদিন না খেয়ে থাকার জন্য নীরবের প্রচণ্ড ক্ষুধা লাগে, পানির তৃষ্ণা পায়। নীরব পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নেই। ইস, ফোনটাও ভাবিকে দিয়ে এসেছি, নাহলে সেটা বিক্রি করে কিছুদিনের চলার মতো খরচ হয়ে যেত। অন্তত থাকার জায়গা না পাই, খাওয়ার খরচটুকু চালাতে পারতাম। ভাবতে ভাবতে নীরব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন শুনতে পেল জাহাজের শব্দ। আরেকটু দূর এগোতেই শুনতে পারল ঢেউয়ের শব্দ। নীরব এগিয়ে গেল সেই দিকে। লঞ্চ চলাচল দেখে বুঝতে পারল এটা বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর পানি অস্বচ্ছ, এত নোংরা ভেসে আছে। কাছ থেকে পানি দেখে নীরবের অনেক তেষ্টা পায়। নীরব এগিয়ে গিয়ে দুহাত দিয়ে পানি তোলে। কালো পানি দেখে ওর খেতে ইচ্ছা করছে না, আবার তৃষ্ণাও থাকতে চাইছে না। এতদিন তার মাথার উপরে ছাতা হিসেবে ভাই ছিল, তার কোনো কষ্ট বুঝতে দেয়নি। দীর্ঘক্ষণ নিজের সাথে যুদ্ধ করে নীরব সেই পানি পান করলো। পরক্ষণে প্রবল কাশি উঠল। মনে হচ্ছে এ নোংরা পানিতে আমার গলা জ্বলে পড়ে যাচ্ছে, বুক জ্বলছে। কেউ একটু জল দাও আমায়, জল দাও, জল দাও। নীরব থুতু ফেলতে ফেলতে বসে পড়ে সেখানে। কাস্তে কাস্তে চোখ মুখ লাল হয়ে গেছে। বুড়িগঙ্গা নদীকে সে সরু একটি ব্রিজ, এতটাই সরু যে সেই ব্রিজ দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। কাস্তে কাস্তে সেই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় নীরবের পা লাগলো এক পাগলের গায়ে। নীরব পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে দাঁড়ালো। কাস্তে কাস্তে দেখলো পাগলের মাথার কাছে পানি ও রুটি কলা। নিজের কাশি থামানোর উপায় হিসাবে নীরব পাগলের সেই পানি পান করলো। কিছুক্ষণ পর পাগল জেগে গেল। নিজের পানি নীরবকে পান করতে দেখে প্রচণ্ড রেগে ভাঙা ইট ছুড়ে দিল নীরবের গায়ে। মাথায় লেগে আঘাতপ্রাপ্ত হলো নীরব। পাগলটা হাঁসফাঁস করতে করতে বোতল ছিনিয়ে নিয়ে বলে, বোতল দে আমায়। এই ছোকরা, আমার বোতল ধরেছিস কেন? আমার বোতল ধরে তোর বের করছি, দাঁড়া। বলেই নীরবের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক ঝামেলার পর আরেক ঝামেলা ক্রমাগত এসে নীরবের ঘাড়ে জুটছে। নীরব মাথায় হাত দিয়ে দেখলো রক্ত। পাগলের থেকে বাঁচতে পাগলকে ধাক্কা দিয়ে দৌড় দিল। পাগলটাও কম যায় না, নীরবের পেছন পেছন দৌড়াচ্ছে, আবার ইট ছুড়ে দিচ্ছে। বেশ কয়েকটা ইট নীরবের গায়ে লাগলেও নীরব দৌড়ে যায়, একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। পাগলটা তখন নীরবকে খুঁজে না পেয়ে অন্যদিকে খুঁজতে থাকে। নীরব ওর শরীরে হাত দিয়ে দেখতে পায় অনেক আঘাতের চিহ্ন। এখন আমি কোথায় যাব? এই শরীরের ক্ষত কিভাবে দূর করব? নীরব গ্রামের ছেলে বলে ওর নাকে নিম পাতার গন্ধ আসছে। নীরব কৌতূহল নিয়ে ওপরের দিকে তাকাতেই দেখতে পারল এটাই নিম গাছ। নীরব গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে হাতে পিষে ব্যথার জায়গায় লাগিয়ে দেয়। সাথে সাথে ওর পুরো শরীরে একটা কাঁপুনি দিল। নীরব চোখ বন্ধ করে কাঁপুনি সহ্য করে নেয়। গাছের সাথে হেলান দিয়ে বসে থাকে, তারপরে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা নীরবের ঘুম ভাঙলে সে ব্যথায় নড়াচড়া করতে পারে না। কিছুদিন পর ভোট অনুষ্ঠিত হবে। রাস্তায় দুই দলের সংঘর্ষ হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এই সংঘর্ষের মাঝে গতরাতেও ঝামেলা হয়েছে। নীরব নদীর পাড় থেকে বের হতেই গতকালের ট্রাফিক পুলিশ নীরবকে ধরে ফেলে। শার্টের কলার ধরে পরপর কয়েকটা বাড়ি দেয় নীরবের পিঠে। রাগান্বিত গলায় বলে, তার মানে তুই রাজনীতি করিস? কালকে তোকে দেখেই আমার সন্দেহ হয়েছে, আজ শিওর হলাম। বিশ্বাস করুন, আমি রাজনীতি করি না। আমি গ্রাম থেকে এই বছর প্রথম এসেছি, আমাকে ছেড়ে দিন। তাহলে কালকে আমাকে দেখে পালিয়ে কেন গেলি? নিশ্চয় এমন কিছু আছে। গতকাল রাতে তুই পুলিশের মার খেয়ে এখানে লুকিয়েছিলি, এখন আবার রাজনীতি করতে যাচ্ছিস। চল থানায়, তোকে এমন শিক্ষা দেব। বলেই নীরবকে টেনে গাড়িতে তুলে নিল। নীরব গাড়িতে উঠে দেখলো সেখানে আরো অনেক ছেলেদের রাখা হয়েছে। সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা রাজনীতির সাথে যুক্ত। তারপরে নীরবকে নিয়ে যাওয়া হয় থানায়। থানায় নিয়ে মোটা লাঠি দিয়ে নীরব সহ সবাইকে পেটাতে থাকে। অন্য ছেলেরা চালাক হওয়ার কারণে নীরবকে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে। নীরব ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে কেবল মার খেয়ে যাচ্ছে। পুলিশ মারতে মারতে বলে, জানোয়ারের বাচ্চাগুলো, এখানে তোদের কিসের স্বার্থ? কি দরকার খড়ের খেয়ে বনের খোঁজ তাড়ানোর? টাকার জন্য নেতাদের পা ছেটে রাজনীতি করিস? আজ জীবনের মতো তোদের ঘাড় থেকে রাজনীতির ভূত আমি নামিয়ে ছাড়ব। নীরব ব্যথায় চিৎকার করে চলেছে। পুলিশ সবাইকে মেরে থানা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হয় গুন্ডাদের দলের নেতা
ক্ষমতার জোরে সে সব অপরাধীকে ছাড়ানোর আদেশ দেয়। পুলিশেরা এতক্ষণ বাইরে বাইরে গরম দেখালেও এবার নেতার সামনে নরম দেখানোর চেষ্টা করে বলে, আপনার আসার দরকার ছিল না, আমাকে একবার বলতেন, আমি নিজেই পৌঁছে দিতাম। তা তো রোজ বলো, আবার ধরো নিয়ে আসো। তোমার সাথে আমি একটা চুক্তি করতে চাইছি, তুমি আজকের পর থেকে আমার কোনো ছেলেদের ধরে নিয়ে আসতে পারবে না, তার বদলে আমি তোমাকে টাকা দেব। আপনার মর্জি, তবে আমার উপর আপনি দয়া দেখালে আমি আপনার লোকেদের উপর দয়া দেখাবো। নেতা টাকার বান্ডিল দিলে খুশিতে গদগদ হয়ে যায়। হাবিলদারকে ডেকে বলে, নেতা সাহেব এসেছে, কে কোথায় আছো? চায়ের ব্যবস্থা করো, লোকেদের ছেড়ে দাও। আমি তোমার এখানে চা খেতে আসিনি, আমার লোকেদের ছেড়ে দাও, আমি ওদের নিয়ে চলে যাব। সবাইকে ধরে নিয়ে এসো। হাবিলদার সবাইকে ধরে সেখানে উপস্থিত করলো। নেতা সবাইকে চিনতে পারলেও নীরবকে চিনতে পারল না। নিজের লোকেদের তার পিছনে দাঁড়াতে বলে পুলিশকে উদ্দেশ্য করে বলে, আমি আমার লোকদের নিয়ে গেলাম। আপনার লোক বলতে এই ছেলেটাকে নেবেন না? ওকেও রাজনীতির ময়দানে থেকে ধরে নিয়ে এসেছি। ওকে আমি চিনি না, আগে কোথাও দেখেছি বলেও মনে পড়ছে না। আমি আমার লোকদের নিয়ে চলে গেলাম। এই ছেলে কে? তুই তুই কোন দলের লোক? আমি সত্যি বলছি, আমি কোনো দলের লোক না, আমি নীরব। আমি গ্রাম থেকে শহরে এসেছি আজ 2 দিন। আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তাহলে তোর শরীরে মায়ের দাগ এলো কিভাবে? গ্রামের ছেলে হলে রাজনীতির খাতায় কেন নাম লিখেছিস? আপনি ভুল ভাবছেন, আমি রাজনীতির খাতায় নাম লেখাইনি। আমার খুব ক্ষুধা লেগেছিল, তখন আমি এক পাগলের খাবার খেয়েছিলাম, সে আমার এই অবস্থা করেছে। আমাকে একটু খাবার দিবেন, খুব ক্ষুধা লেগেছে। পুলিশ কর্মকর্তার অনেক খারাপ লাগে নীরবকে দেখে। হাবিলদার খাবার নিয়ে এসেছিল নেতার জন্য, সেই খাবার এখনো আছে। নীরবকে সেই খাবার খেতে দিলে নীরব শব্দ তুলে খেতে থাকে, যা দেখে হাসে পুলিশ কর্মকর্তা। নীরবের আচরণ দেখে সহজ সরল গ্রাম্য যুবক লাগছে, একে দিয়ে এই বাড়ির কাজ করাবে সে। পুলিশ কর্মকর্তা আগ্রহ নিয়ে বলে, তুমি আমার বাড়িতে যাবে, আমি তোমাকে কাজ দিব। রাস্তায় ঘুরে বেড়ানোর চেয়ে কাজ করা ভালো। কি কাজ স্যার? তুমি পড়াশোনা জানা একজন ছেলে, তোমাকে বলতেও অস্বস্তি লাগছে, তবুও বলি, আমি সারাক্ষণ কাজে থাকি বলে ঘরের কোনো কাজ করতে পারি না, বাজার করতে পারি না, বউয়ের রাগারাগি শুনতে হয়। যদি তুমি আমার এই ছোটোখাটো কাজগুলো করে দিতে, আমি তোমাকে মাসে মাসে টাকা দেব, তোমাকে খাওয়াবো। কাজ তো কাজই, সব কাজ দিয়ে মানুষ তার ক্ষুধা নিবারণ করে। আমি আপনার কাজ করব। সন্তুষ্ট হয়ে নীরবকে নিয়ে বাড়িতে চলে আসে ট্রাফিক পুলিশ কর্মকর্তা প্রকাশ। নীরবকে দেখে রেগে যায় তার স্ত্রী। বাজখাই গলায় পার্বতী বলে, আবার তুমি এই ছেলেটাকে কাজে রেখেছো? তোমার যা স্যালারি তা প্রতি মাসে 1 অংশ ওদের দিতেই চলে যায়। ওকে এক্ষুনি তুমি বাড়ি থেকে বের করে দাও। বিরক্ত করো না তো, এবার যে ছেলেটাকে এনেছি তাকে তোমার কোনো টাকা দিতে হবে না। গ্রামের বোকা ছেলে, মাস ফুরিয়ে গেলে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিব, ব্যাস। ও যদি তোমার নামে অভিযোগ করে? বোকা নাকি? ও পুলিশ ভয় পায়? প্রথম দিন আমাকে দেখে ভয়ে দৌড়ে চলে গিয়েছিল। তুমি নিশ্চিন্তে থাকো আর ওকে দিয়ে কাজ করিয়ে দেখো। এরপর আগামী 1 মাস কিন্তু আর কোনো কাজের লোক আনতে পারবো না। ঠিক আছে, কালকে থেকেই ওকে খাটানো শুরু করে দিব। মনে হয় অনেক ব্যথা পেয়েছে, তুমি ওকে একটা মলম দিয়ে এসো। স্ত্রীর কথায় সায় দিয়ে মলম নিয়ে নীরবের কাছে চলে যায় প্রকাশ। নীরবকে মলমটা দিলে নীরব নিজের শরীরে মেখে নেয়। নীরবকে নিচতলার একটি ছোট ঘরে থাকতে দেওয়া হয়। ভোরের আলো ফুটতেই পার্বতী একটা বাজারের থলে নিয়ে হাজির হয় নীরবের ঘরে। নীরবকে ঘুম থেকে তুলে বলে, ঘরে কোনো বাজার নেই, গিয়ে বাজার করে নিয়ে এসো। আমি এখানে লিস্ট করে দিয়েছি, যা যা লেখা আছে সেগুলো নিয়ে আসবে। নীরব হাই তুলে উঠে বসে। বাজারের ব্যাগ ও টাকা নিয়ে হাত মুখ ধুতে ওয়াশরুমে যায়। আয়নাতে নিজের দিকে তাকিয়ে করুণা হয় নীরবের। আশা নিয়ে পার্বতীকে বলে, আমাকে কোনো পোশাক দেওয়া যাবে? এই পোশাকটা অনেকটা ছেঁড়া। এখানে অপেক্ষা করো, আমি দেখি তোমার স্যারের পোশাক পাওয়া যায় কিনা। বলেই পার্বতী চলে গেল। প্রকাশের অনেকগুলো পুরনো পোশাক আছে, আর আগে কখনো নীরবের অন্যের ব্যবহার করা পুরনো পোশাক পরেনি। প্রথমবার ঢাকার বাজারে যাচ্ছে। কোথায় বাজার সে সম্পর্কে কোনো ধারণা নেই নীরবের। লোকেদের কাছে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেল।
সকালবেলা বাজারে অনেক ভিড়। নীরব ভিড় ঠেলে বাজার করে নিয়ে আসে। বাড়ির রাস্তাটা ফেরার সময় হারিয়ে ফেলেছে। লোকের কাছে পুলিশের বাড়ির কথা বলে ফিরে এসেছে। বাজারের থলেটা সোফার সাথে রেখে হেলান দিয়ে মাটিতে বসতেই চলে আসে পার্বতী। লিস্ট মিলিয়ে সব জিনিসগুলো দেখে কাঁচা বাজার ফ্রিজে ঢুকিয়ে রাখে। নীরব মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে আবার উপস্থিত হয় পার্বতী নিজের মেয়েকে নিয়ে। মেয়েটা সামনের কিন্ডারগার্টেন স্কুলে পড়ে। নীরবকে উদ্দেশ্য করে বলে, সামনে যে স্কুলটা আছে সেখানে ওকে নিয়ে যাবে। 12টা বাজলে তিন্নির স্কুল ছুটি হবে, একসাথে ওকে নিয়ে আসবে। বাড়িতে যেহেতু তোমার কোনো কাজ নেই তাই আগে আসা দরকার নেই। নীরব দ্বিরুক্তি না করে তিন্নিকে নিয়ে বেরিয়ে গেল স্কুলের দিকে। তিন্নির স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত স্কুলের বাইরে বেঞ্চিতে অপেক্ষা করতে থাকে। অসুস্থ ও ক্লান্ত শরীর নিয়ে বসে থাকতে তার অনেক কষ্ট হচ্ছে। তার উপরে সকালে কিচ্ছু খাওয়া হয়নি। এভাবে পেরিয়ে গেল সময়। তিন্নি স্কুল ছুটি হলে অভিভাবকদের ভিড় জমে যায় রাস্তায়। তিন্নিকে খুঁজে বাড়িতে নিয়ে আসতে পার্বতী আবার কাজে ব্যস্ত করে দিল নীরবকে। খাবার তৈরি করে নীরবের হাতে দিয়ে বলল, তোমার স্যারের লাঞ্চ করার সময় চলে এসেছে। তোমার স্যার 1টা বাজলে লাঞ্চ করে, তুমি তাড়াতাড়ি এই খাবারটা তার কাছে পৌঁছে দাও। নীরব বিশ্রাম না নিয়ে ছুটে যায় থানার দিকে। বাড়ি থেকে থানার দূরত্ব অনেকটা। নীরব রোদ্দুরের মাঝে এতটা পথ হেঁটে খাবার দিতে যায়। ফিরে এসে দেখে তারা খাবার খেয়ে নীরবের জন্য খাবার বেড়ে রেখেছে। নীরব খাবার থেকে ঢাকনা সরিয়ে দেখল গতকালের পান্তা ভাত, পানি দিয়ে ভেজানো, আর সেখানে একটা কাঁচা মরিচ ও অর্ধেক পেঁয়াজ। নীরব একটা তাচ্ছিল্য হাসি দিয়ে সে খাবার নিয়ে খেতে বসে। আসন দিয়ে বসে খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করে। মনে পড়ে অতীতের কথা। এটাই তো জীবন। এর আগেও বাড়িতে কখনো ভালো খাবার পাইনি, আর আজও এত কাজ করার পরও সেই পান্তা ভাত, কাঁচামরিচ আর একটা পেঁয়াজ খাবার হিসেব পাচ্ছি। নীরবের উপর নিত্যদিন এভাবে অত্যাচার বেড়েই চলেছে। নীরব চুপচাপ সহ্য করে যাচ্ছে এই যাতনা। পেরিয়ে যায় এভাবে 1 মাস। নীরবকে দিয়ে কাজ করাতে থাকে অমানুষের মতো। নীরব নিজের জন্য ভালো পোশাক কিনতে পার্বতী ও প্রকাশের কাছে টাকা চাইলে তারা জানায়, এই মাসে একটু সমস্যা হয়েছে, আগামী মাসে একেবারে টাকা দিব। কথাটা শোনা মাত্রই নীরব চলে যেতেই মুখ বেঁকিয়ে পার্বতী মনে মনে বলে, ঘোড়ার ডিম দেব, এই কটা মাত্র কাজ করে আবার টাকা চাইতে এসেছে, ভিক্ষারি কোথাকার। তোকে যদি দূর করে না তাড়াতে পেরেছি তো আমারও নাম পার্বতী না। এভাবে পেরিয়ে যায় 2 মাস। নীরবকে কোনো টাকা দেয় না। নীরবের ধৈর্যের বাঁধ ভেঙে গেলেও কিছু বলে না। এর মধ্যে একদিন নীরব গান গাইতে গাইতে বাজারের থলে নিয়ে এগিয়ে যাচ্ছে বাজারের দিকে। তখন একটা অপরিচিত লোকের সাথে অনিচ্ছাকৃতভাবে নীরবের ধাক্কা লাগে। লোকটা এপাড়ার স্বনামধন্য ব্যক্তি। নীরবের সাথে ধাক্কা লাগার কারণে লোকটা পড়ে গেল মাটিতে। নীরব তাড়াতাড়ি করে তাকে মাটি থেকে ওপরে তোলে। লোকটা পা ছিলে গেছে অনেকটা। নীরব করুণ গলায় বলে, আমি একদম খেয়াল করিনি। আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? বিশ্বাস করুন, আমি দেখতে পাইনি। চোখ আকাশে তুলে রাখো। পাশ দিয়ে যে আমি হেঁটে যাচ্ছি দেখতে পারো না? তুমি জানো আমি কে? আমি এখন চাইলেই তোমাকে মানুষ ডেকে মার খাওয়াতে পারি। আমি খেয়াল করিনি আপনাকে। আপনি যদি মানুষ ডেকে আমাকে মার খাওয়ান তাহলে আপনার ব্যথা কমে যাবে না, আমি আঘাত পাবো কেবল। আবার আমার মুখে মুখে কথা বলো। তুমি কে? তুমি কোন বাড়িতে থাকো? ঠিক না বলো। তোমার বাড়িতে গিয়ে আমি বিচার দিব। দয়া করে আপনি বিচার দিবেন না। আমি অন্যের বাড়িতে কাজ করি, শুনলে আমাকে কাজে রাখবে না। কাজের লোক কথাটা শোনার পরে নীরবের প্রতি একটু দয়া হলো লোকটার। আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে, দেখতে তো সুদর্শন যুবক, অন্যের বাড়িতে কাজ করো দেখে বোঝা যায় না। তা কার বাড়িতে কাজ করো তুমি? ট্রাফিক পুলিশ প্রকাশ সাহেবের বাড়িতে আজ কয়েক মাস যাবৎ কাজ করছি। দয়া করে আপনি ওনাকে জানাবেন না। জানতে পারলে আমাকে চাকরি থেকে বের করে দিবে। প্রকাশ নামটা শুনে লোকটা অনেক বিরক্ত হলো। তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুমি ওই প্রকাশের বাড়ির কাজের লোক? শালা পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ইচ্ছে করে ওকে গুলি করে শেষ করে দিতে। নেতাদের টাকা খেয়ে ওদের গোলামি করে ঘুষখোর। নীরব কিছু বলার সাহস পেল না।
সে বাড়ির কাজের লোক হলেও সেদিন থানাতে নেতা থেকে টাকা নিতে দেখেছে। লোকটা নীরবের থেকে কোনো উত্তর না পেয়ে বলে, তা তোমাকে ঠিকঠাক বেতন দিচ্ছে তো? আগে কোনো কাজের লোকদের টাকা দিত না, পুলিশের ভয় দেখিয়ে কাজ করাতো, তারপরে মেরে বাড়ি থেকে বের করে দিত। তোমাকে টাকা দিচ্ছে তো? নীরব লোকটার কথা শুনে থ মেরে গেল। ওকেও তো কোনো টাকা দিচ্ছে না। নীরব বাজারের দিকে আর না গিয়ে দৌড়ে গেল বাড়ির দিকে। প্রকাশ ও পার্বতী সোফায় বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। সাহস সঞ্চয় করে বলে, স্যার ম্যাডাম, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে এই মাসে কিছু টাকা দিতেই হবে। যা বেতন পেয়েছি খরচ করে ফেলেছি, এখন আমি কোনো টাকা দিতে পারবো না, আগামী মাসে একবারে দিব। এভাবেই আপনারা আমাকে কয়েক মাস ধরে ঘোরাচ্ছেন, আজকে আমাকে কিছু টাকা দিতেই হবে, না হলে আমি আর কোনো কাজ করব না। তোকে কোনো টাকা দেওয়া হবে না, খেয়েছিস, পড়েছিস, থেকেছিস, সেটাই অনেক। এখন যদি তুই কাজ করিস তাহলে খেতে পারবি আর থাকতে পারবি, এছাড়া কোনো টাকা তোকে দেওয়া হবে না। ম্যাডাম দেখুন না স্যার কী সব বলছে, আমি একজন ছেলে মানুষ, আমার হাত খরচ লাগে, আমাকে যদি টাকা না দেন প্রথম মাসেই বলে দিতে পারতেন। আমি কি জানি? তোমার স্যার তোমাকে কাজে রেখেছে, তুমি তার সাথে বুঝে নাও। স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে টাকা দিবেন, এখন কেন টাকা দিতে চাইছেন না? আবার মঞ্চে এসে আমি তোকে এনেছি, তোর মতো একটা অপরাধীকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, এটাই অনেক। এই নিয়ে যদি তোর মুখ থেকে একটা কথা বের হয় তাহলে লকআপে ঢুকিয়ে দেব মার্ডার কেসের আসামি হিসাবে। এটাও বলবো লুকিয়ে আমার বাড়িতে ছিলিস, আমার বাড়ি থেকেও অনেক কিছু চুরি করেছিস। নীরব ভয় আর কিছু বলতে পারে না। উপায়হীন হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। একটা পার্কে গিয়ে বসে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, সবাই কেন এভাবে ঠকাচ্ছে? কি দোষ আমার? আমি গরিব বলে আর কত সইব? এদিকে মল্লিক চৌধুরী তৈরি হয়। নিচে নামলে নিত্যদিনের মতো আস্তার ড্রাইভারকে দেখতে পেল না। রহমান বলে বেশ কয়েকবার চিৎকার দেওয়ার পরও সেখানে উপস্থিত হলো না ড্রাইভার রহমান। তখন তার স্ত্রী আতিফা বলে, রহমান ভাইকে তুমি আর পাবে না, তিনি গ্রামে চলে গেছেন। হঠাৎ করে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, ডেলিভারি করতে হবে, তাই তার স্ত্রী ফোন দিয়ে বলেছে তাকে জরুরি গ্রামে যেতে, তাই তোমাকে না জানিয়ে আমি তাকে গ্রামে যাওয়ার অনুমতি দিয়েছি। আতিফার গলায় বেশ কাতর অনুভব করেন মল্লিক চৌধুরী, তবে স্ত্রীর কাজে সে অনেক খুশি হয়। আতিফা দুহাত ধরে মিষ্টি গলায় বলেন, তোমার মতামতকে আমি গুরুত্ব দেই, তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে আগে জানালে একটু ভালো হতো। আজ আমার জরুরি একটা মিটিং আছে, ড্রাইভার না থাকলে এখন আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে। আমার নিজেরই মনে ছিল না, তুমি কিছু মনে করো না। মল্লিক চৌধুরী হেসে বাড়ি থেকে বেরিয়ে যান। মল্লিক চৌধুরী নতুন ড্রাইভার খুঁজছে। একজন ড্রাইভার হওয়ার কারণে ড্রাইভারের সুবিধা অনুযায়ী সে গ্রামে গেলে নিজেকেই গাড়ি চালাতে হয় মল্লিক চৌধুরীর। মল্লিক চৌধুরী গাড়ি চালিয়ে অফিসের দিকে রওনা হলেন, কিন্তু বেশি দূর যেতে পারলেন না। রাস্তায় হঠাৎ করে গাড়ি থেমে গেল। মল্লিক চৌধুরীর গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই, সে বুঝে উঠতে পারলেন না এখন কি করবে। আশেপাশে কোনো গাড়ি নেই। তার অ্যাসিস্ট্যান্ট ছেলেটা বারবার ফোন দিয়ে মল্লিক চৌধুরীর খবর নিচ্ছে, সাহায্য চাওয়ার মতো কেউ নেই আশেপাশে। তখনই সেখানে কাকতালীয়ভাবে উপস্থিত হয় নীরব। মল্লিক চৌধুরী ছেলেটিকে দেখে হাতের ইশারায় কাছে ডেকে বলে, এই ছেলে এদিকে শোনো, আশেপাশে ভালো কোনো গ্যারেজ বা গাড়ির সন্ধান আমাকে দিতে পারবে? আমি ঢাকাতে নতুন, আমি ঠিক বলতে পারবো না এখানে গাড়ির গ্যারেজ কোথায় পাওয়া যাবে। কি করি বলো তো, আমার একটা জরুরি মিটিং শুরু হওয়ার কথা ছিল একটাই, এখন বাজে 1:15। ক্লায়েন্ট আমার জন্য এসে বসে আছে, একদিকে ড্রাইভার নেই, অন্যদিকে গাড়িটা আজকেই খারাপ হতে হলো। মল্লিক চৌধুরী পায়চারি করতে থাকে রাস্তা জুড়ে, মাঝে মাঝে ফোনে কথা বলছে। নীরব মল্লিক চৌধুরীর হাহাকার ডেকে আগ বাড়িয়ে গাড়ির ইঞ্জিন পরীক্ষা করে, কিন্তু কোনো সমস্যা খুঁজে পায় না। হঠাৎ কিছু একটা মনে করে নীরব গাড়ির নিচে শুয়ে পড়ে। দূর থেকে নীরবকে লক্ষ্য করে মল্লিক চৌধুরী এগিয়ে এসে বলে, কিছু বুঝলে ইয়াং ম্যান? যেভাবে হোক আমাকে একটু অফিসে পৌঁছে দিতে পারলেই হলো, সময় পেরিয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে আজকের ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। এই দিনটা আমার কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, কি করব এখন? চিন্তা করবেন না, যা হয় ভালোর জন্যই হয়, আমি দেখছি যদি ঠিক করতে পারি। নীরব কথা বলে কাজ করতে থাকে।
কিছুক্ষণ পর গাড়ির নিচ থেকে বের হয়ে মল্লিক চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, দেখুন তো গাড়ি স্টার্ট হয় কিনা। নীরবের কথা মেনে মল্লিক চৌধুরী গাড়ির ভেতরে ঢুকে স্টার্ট দিয়ে দেখলো গাড়ি স্টার্ট হচ্ছে। তিনি নীরবের কাছে অনেক খুশি হলেন। গাড়ি থেকে নেমে 1000 টাকা নীরবকে দিয়ে বলে, তোমার জন্য আমার গাড়িটা ঠিক হয়ে গেছে, তাই এটা রাখো। বিপদে কাউকে সাহায্য করা মানুষের কর্তব্য, এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না। আমাকে একটা ভালো চাকরির হদিশ দিতে পারবেন? চাকরি করবে তুমি? তাহলে আমার গাড়ির ড্রাইভার হিসাবে চাকরি করতে পারো। অবশ্যই এখন আমার জন্য একজন ড্রাইভার প্রয়োজন। আমার ড্রাইভার গ্রামে গেছে, আমি গাড়ি চালিয়ে অফিসে যেতে পারবো না। চিন্তা করবে না, ওই ড্রাইভার আসলেও আমি তোমাকে বের করে দেব না। আমার 2 জন ড্রাইভার লাগবে, আমার মেয়ের জন্য একজন আর আমার জন্য একজন। শহরের মানুষকে হুট করে আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হয় স্যার। গত কয়েক মাস ধরে একটা বাড়িতে কাজের লোকের কাজ করেছি। 5 মাস কাজ করার পরে এখন বলছে আমাকে খাইয়েছে আর থাকতে দিয়েছি, এটাই অনেক। এই নাও 10,000 টাকা, এটা তোমার 1 মাসের অ্যাডভান্স। মল্লিক চৌধুরী টাকা এগিয়ে দিয়ে নীরবকে বলে। নীরবের মনের অবস্থা বুঝতে পেরে মল্লিক চৌধুরী তাকে টাকা দিয়েছে। নীরব টাকা নিয়ে মল্লিক চৌধুরীকে সালাম করে, তারপর দেখিয়ে দেওয়া ঠিকানা অনুযায়ী গাড়ি চালিয়ে পৌঁছে দেয় ঠিকানায়। গন্তব্যে পৌঁছে দিতে মল্লিক চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে যায় মিটিং রুমে। মিটিং শেষ করে নীরবের কাছে এসে বলে, ইয়াংম্যান, ধন্যবাদ তোমাকে। আর একটু দেরি হলে কারেন্টরা চলেই যেত। আমি এসে দেখেছি তারা বের হয়ে যাচ্ছে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে তাদের রেখেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমার দেখাটা লেখা ছিল, এই জন্যই আমাদের দেখা হয়েছে। বিনিময়ে আপনি নিজের ডিল ফাইনাল করতে পেরেছেন, আর আমি পেয়েছি এক চাকরি। বিকালবেলা মানালি বাগানে বসে একা একা বাস্কেটবল প্র্যাকটিস করছিল। মানালি ভালো বাস্কেটবল খেলতে পারে। মাথা দিয়ে বাস্কেটবল হিট করার সময় বলটা অসাবধানবশত রাস্তায় গিয়ে পড়ে। মানালি বাস্কেটবলের ওপর বিরক্ত হয়ে রাস্তার দিকে ছুটে যায়। অন্যদিকে নীরব গাড়ি পার্ক করে রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করছিল। মানালির হেড করা বাস্কেটবলটা এসে আঘাত করে নীরবের মুখে। আঘাতের জন্য প্রস্তুত ছিল না বলে নীরব পড়ে যায় মাটিতে। তখনই সেখানে এসে উপস্থিত হয় মল্লিক চৌধুরী ও মানালি। নীরবকে পড়ে থাকতে দেখে মাথা নিচু করে থাকে। মল্লিক চৌধুরী নীরবকে তুলে দেখতে পায় নীরবের নাক থেকে রক্ত পড়ছে। ব্যাকুল হয়ে নীরবকে প্রশ্ন করে বসে, ইস, আঘাতে একদম নাক থেকে রক্ত বের হচ্ছে। প্রথম দিন বাড়িতে এসেই তোমাকে এমন একটা বাজে পরিস্থিতিতে পড়তে হলো। আমার নিজের কাছে খারাপ লাগছে। কিভাবে ব্যথা পেলে? আমি বাড়ির ভিতরে যাচ্ছিলাম, কোথা থেকে বাস্কেটবলটা এসে আমার মাথায় লাগলো, তারপর আমি পড়ে গেলাম। বাস্কেটবলটা দেখে মল্লিক চৌধুরীর সন্দেহ পাকাপোক্ত হয়ে যায়। পাশে তখন মানালি দাঁড়িয়ে নখ কাটছে দাঁত দিয়ে। মল্লিক চৌধুরী রাগান্বিত দৃষ্টিতে মানালির দিকে তাকিয়ে বলে, দেখতে পাচ্ছ তোমার জন্য একটা ছেলে রক্তাক্ত হলো। ওই দিকের বাগানে বাস্কেটবল খেলতে বলেছিলাম। তোমার জন্য 2 দিন পর পর কেউ মাথা ফাটিয়ে যাচ্ছে, কেউ নাক ফাটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন তোমার জন্য বাড়িতে কেউ আসতে পারবে না। সরি বাবা, এই সময় কেউ বাড়িতে থাকে না, এজন্য আমি বাগানের প্র্যাকটিস করছিলাম। আমি বুঝতে পারিনি উনি চলে আসবে। এখন থেকে নীরব আমার গাড়ির ড্রাইভার, ও আমার বাড়িতেই থাকবে। এটাই তোমাকে দেয়া আমার শেষ ওয়ার্নিং। এরপর যদি তোমাকে এই বাগানে খেলতে দেখি তাহলে লেডিস হোস্টেলে পাঠিয়ে দেব। কথাটা বলে মল্লিক চৌধুরী নীরবকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। ডাক্তারকে ফোন করে নীরবের জন্য ডেকে নিলেন। রাগে বলটা ছুঁড়ে ফেলে দিল বাগানের ভেতর। সামান্য নতুন ড্রাইভারের জন্য মল্লিক চৌধুরী মানালির সাথে এমন ব্যবহার করেছে তা মানালি মেনে নিতে পারে না। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোমাকে আমি দেখে নেব ড্রাইভার। আমাদের বাড়ি থেকে তোমাকে যদি না তাড়িয়েছি তাহলে আমার নামও মানালি নয়। মানালির পরীক্ষা চলছে, সে এখন রাত জেগে পড়ছে। আতিফা মেয়ের পরীক্ষার সময় অস্থির হয়ে থাকে, যত্ন বেড়ে যায়। কিন্তু এবার তার হাঁটু ব্যথা শুরু হয়েছে। মানালির জন্য কফি তৈরি করে নিয়ে যাবে, তখনই হাঁটু ব্যথাটা বেড়ে গেল। নীরবের তখন কাজ শেষ, তাই খেয়ে ঘুমাতে যাবে। নীরব ড্রয়িং রুমে এসে দেখে আতিফা হাঁটুতে হাত রেখে বসে আছে। নীরব এগিয়ে গিয়ে কৌতূহল নিয়ে বলে, ম্যাম, আপনি এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে? হাঁটুর ব্যথাটা অনেক বেড়েছে। কষ্ট করে তুমি একটু মানালির ঘরে কফিটা দিয়ে আসবে। পড়ার মাঝখানে কফি খেয়ে বিরতি নেয় ও। আপনি আমাকে কফির মগটা দিন, আমি দিয়ে আসছি। ঠিক আছে বাবা, তুমি একটু দিয়ে আসো, আমি তোমার খাবারটা বাড়ছি।
নীরব মুচকি হেসে আতিফার হাত থেকে কফির মগটা নিয়ে চলে গেল মানালির ঘরের দিকে। নীরব গিয়ে দেখলো মানালি গভীর মন দিয়ে প্র্যাকটিক্যাল অঙ্কন করছে। বোঝা যাচ্ছে আগামীকাল পরীক্ষা। নীরব গিয়ে টেবিলের ওপরে কফির মগটা রেখে বলে, ম্যাডাম আপনার জন্য কফি পাঠিয়েছে, এটা খেয়ে তারপর আবার পড়াশোনা করুন। বিরক্ত করো না আমাকে, এমনিতে প্র্যাকটিক্যাল করতে পারছি না, তার উপরে তোমার কথা আমার কাছে বিষের মতন লাগছে। এটা নিয়ে এখান থেকে এক্ষুনি বিদায় হও। ম্যামের পায়ে ব্যথা বেড়েছে, এই জন্য আমি কফি নিয়ে এসেছি। আপনি যদি না খান তাহলে ম্যাম ভাববে আমি নিয়ে এসেছি বলে আপনি খাননি, তারপর আবার কষ্ট করে উপরে উঠে আসবে। মায়ের কষ্টের কথা ভেবে দ্বিরুক্তি করে না মানালি। প্র্যাকটিক্যাল রেখে কফির মগ নিয়ে বারান্দায় চলে যায়। কয়েক চুমুক পান করার পর ওর একটু ভালো লাগে। নীরব ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালের কথা ভেবে গেল না। প্র্যাকটিক্যাল সম্পর্কে ধারণা অনেক, তাই পেন্সিল নিয়ে মানালির অগোচরে প্র্যাকটিক্যাল করতে থাকে। কিছুক্ষণ পর মানালি কফি শেষ করে সেখানে এসে দেখে নীরব ওর প্র্যাকটিক্যাল খাতার উপরে আঁকছে। এমনিতেই প্র্যাকটিক্যাল আঁকতে পারছে না মানালি, তার উপরে নীরবের এমন কাজে মানালি রেগে অগ্নিমূর্তি ধারণ করে। ধাক্কা দিয়ে নীরবকে সরিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলে, এখানে কি বাচ্চাদের আর্ট চলছে নাকি? এটা তোমার কাজ না, তোমার কাজ ড্রাইভারি করা। মেজাজটাই গরম করে দিল, এখান থেকে যাও। সরি ম্যাডাম, আর হবে না এমন। বলেই নীরব নিচে চলে গেল। রেগে আবার প্র্যাকটিক্যাল করতে বসে মানালি। কফি খেয়ে মাথা যন্ত্রণাটা যতটুকু বিদায় নিয়েছিল তা আবার নীরবের জন্য মাথায় এসে ঢুকেছে। মানালি পেন্সিল দিয়ে অঙ্কন করতে যাবে, তখন পৃষ্ঠার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। যে ডিজাইনটা সে এতক্ষণ ধরে রাখতে পারছিল না সেটা অনায়াসে এঁকে ফেলেছে। কিভাবে সম্ভব এটা? কিছুক্ষণ সময় নিয়ে নীরবের কথা ভেবে তারপর উঁচু গলায় নীরবকে ডাকে। নীরব সেখানে উপস্থিত হতেই মানালি বলে, তুমি এই প্র্যাকটিক্যাল আঁকা কোথা থেকে শিখেছো? কলেজের ছাত্রী হয়ে এই প্র্যাকটিক্যাল আমি আঁকতে পারছি না, অথচ তুমিও না এসে প্র্যাকটিক্যাল এঁকে ফেললে, কিভাবে? কি বলছেন ম্যাডাম, আমি কেন আঁকবো? এই প্র্যাকটিক্যাল আপনি এঁকেছেন, আমি তো একটু অঙ্কন করে দাগ কাটছিলাম, আর তখনই আপনি এসে আমাকে রাগারাগি করছেন। তুমি বলছো প্র্যাকটিক্যালটা আমি এঁকেছি? তা নয় তো কি, আমি সামান্য একটা ড্রাইভার, কলেজের প্র্যাকটিক্যাল কিভাবে আঁকবো? নিজের নাম লিখতে গেলে কলম ভেঙে ফেলি, এটা আপনি এঁকেছেন ম্যাডাম। নীরবের কথা দীর্ঘক্ষণ ভেবে মানালি সায় দেয়। সামান্য একটা ড্রাইভার কিভাবে ওই প্র্যাকটিক্যাল করবে? নিশ্চয়ই তখন আমি নিজেই এঁকে উঠেছিলাম। প্র্যাকটিক্যালের বাকিটা লেখা লিখতে লিখতে মানালি বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? নিজের কাজে যাও। নীরব ঘর থেকে বের হয়ে হাঁপ ছেড়ে বাঁচে। আরেকটু হলেই মানালির কাছে ধরা পড়ে যেত। গতকাল বৃষ্টি হয়ে গাড়িতে দাগ পড়েছে। নীরব পাইপের মাধ্যমে গাড়ি ধুচ্ছে। মানালি গান গাইতে গাইতে স্কুল থেকে ফিরছে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো নীরব গাড়ি ধুচ্ছে। সেই দিনের করা অপমানের একটা মোক্ষম সুযোগ খুঁজে পায় মানালি। আজ একটা ভালো সুযোগ পাওয়া গেছে। সেদিন আমায় ওর জন্য বাবার কাছে অনেক কথা শুনতে হয়েছে, আজ ওর অপমানের উচিত শিক্ষা দেব। মনে মনে প্ল্যানিং করে নিয়ে মানালি খুব সাবধানে পা ফেলে এগিয়ে যায় নীরবের পেছনে। পেছন থেকে নীরবের হাত থেকে পাইপটা নিয়ে নীরবের কিছু বুঝে ওঠার আগে ওর উপরে রাখলো পানির পাইপ। সমস্ত পানি নীরবের শরীরে পড়তে থাকে। নীরব হাত দিয়ে পানি আটকানোর চেষ্টা করে, তবুও অবাধ্য পানি এসে ওকে ভিজিয়ে দিল। নীরব চেঁচাতে চেঁচাতে বলে, থামুন ছোট ম্যাডাম, আমি ভিজে যাচ্ছি, দয়া করে থামুন। এই পাইপটা এমনি বন্ধ করা যায় না। এই পাইপটা বন্ধ করতে হলে সুইচ বোর্ডের কাছে যেতে হবে, কিন্তু কিভাবে বন্ধ করব আমি? ম্যাডাম, আপনাকে পাইপ বন্ধ করতে হবে না, আপনি পাইপটা অন্যদিকে সরান, আমি ভিজে যাচ্ছি। মানালি পাইপ না সরিয়ে আনন্দের সাথে নীরবের শরীরে দিতে থাকে। নীরব বিরক্ত হয়ে অন্যদিকে গেলে সেই দিকে মানালি পাইপ রাখে। দীর্ঘক্ষণ পানিতে ভেজার ফলে নীরবের শরীরের চামড়া কুঁচকে যায়। ওর চোখ দুটো লাল হয়ে যায়। নীরবের প্রচণ্ড শীত করে। সে বাধ্য হয়ে এগিয়ে যায় মানালির দিকে। মানালির হাত থেকে পাইপটা নিয়ে অন্যদিকে ধরে। মানালি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নীরব ওর হাত দুটি ধরে ফেলে। পানিতে মানালি পা পিছলে পড়ে যেতে নিলেই নীরব ওকে ধরে ফেলে। দুজনে কাছাকাছি আসে। তারপর নীরব মানালিকে ছেড়ে দূরে সরে বলে, কি বলেছিলাম শুনতে পাননি? পাইপটা অন্যদিকে ঘোরাতে বলেছিলাম। আপনার জন্য কত পানি নষ্ট হলো ধারণা আছে কোনো? কত মানুষ পানির জন্য হাহাকার করছে? আমি সত্যিই বুঝতে পারিনি।
আমি আপনাকে একবারও বলেছি পাইপটা ধরতে। যেটা সামলাতে পারবেন না সেটা ধরেন কেন? ধরেছি, বেশ করেছি। আমার বাবার জিনিস আমি ধরবো না তো কে ধরবে? এতক্ষণে আপনি নিজে ডুবে এসেছেন, তার মানে আমার ধারণাই ঠিক। আপনি ইচ্ছে করে আমার গায়ে পানি দিয়েছেন। দাঁড়ান, আমি স্যারকে বলে আপনার একটা ব্যবস্থা করছি। স্যারকে বলে তুমি কি ব্যবস্থা করবে? আমি তোমার স্যারকে ভয় পাই না, বুঝেছো? ডাকো তোমার স্যারকে, দেখি কি করে আমার। মল্লিক স্যার, আপনার মেয়ে আপনাকে ভয় পায় না। এদিকে এসে দেখুন আমার অবস্থা কি করেছে। স্যার, এতক্ষণ মানালি ভয় না পেলেও এবার বাবাকে ডাকার কারণে অনেক ভয় পায়। নীরবকে একটা ধাক্কা দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। নীরব গাড়ি ধুতে ধুতে মুচকি একটা হাসি দেয়। আমার খাতা শেষ হয়ে গেছে, তুমি সামনের লাইব্রেরি থেকে আমার জন্য একটা খাতা এনে দেবে? ড্রয়িং রুমে বসে টিভি দেখতে ব্যস্ত ছিল নীরব। তখন সেখানে এসে মানালি উক্ত কথাটি বলে। আর চোখে ওদের দিকে তাকায় মল্লিক চৌধুরী। আতিফা টিভি দেখতে দেখতে মানালিকে উদ্দেশ্য করে বলে, থাক, এখন রাত 10টার বেশি বাজে, হালকা হালকা কুয়াশা পড়েছে। এতক্ষণে লাইব্রেরি বন্ধ করে দোকানদার চলে গেছে। তোর আজকে আর লেখালেখি করতে হবে না, তুই বরং পড়। আমাদের কলেজের সবচেয়ে রাগী আলতাফ স্যার লেখা দিয়েছে, যদি আমি কালকে হোমওয়ার্ক জমা না দিতে পারি তাহলে স্যার কান ধরে দাঁড় করিয়ে রাখবেন। প্লিজ তুমি যাও না, এখন রাত না হলে আমিই যেতাম। ঠিক আছে ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাব আর খাতা নিয়ে চলে আসবো। মল্লিক বাবুর থেকে টাকা নিয়ে নীরব বেরিয়ে গেল বাড়ি থেকে। মানালি বাঁকা হেসে রান্নাঘর থেকে ডাস্টবিনটা নিয়ে ছাদে চলে গেল। যখনই নীরব বাড়ি থেকে বের হলো তখন ওপর থেকে ডাস্টবিন উপর করে সব ময়লা ফেলে দিল নীরবের ওপরে। হঠাৎ আক্রমণে নীরব দিশেহারা হয়ে ওপরের দিকে তাকালে দেখতে পেল মানালিকে। শরীর থেকে বিচ্ছিরি একটা দুর্গন্ধ আসছে। নীরব নাক চেপে মানালিকে কড়া গলায় বলে, এই মেয়ে, এটা কি করলেন আপনি? ইচ্ছে করে এগুলো আমার গায়ে ঢেলে দিলেন, এখন ইচ্ছে করছে এগুলো আপনার গায়েই ঢেলে দিই। ছোট ম্যাডাম, এগুলো তো মাটিতে পড়েই গেছে, এগুলো আর আমার গায়ে ফেলতে পারবে না। তুমি যদি নিচে থেকে ওপরে ছুঁড়ে ফেলো তাহলে সেটা আবার তোমার গায়েই পড়বে। সেদিন তুমি আমাকে বাবার ভয় দেখিয়ে দমিয়ে রেখেছিলে না, এটা হচ্ছে তার শোধ। এখন তো আমি আর আপনার খাতা আনতে যাব না লাইব্রেরিতে। কালকে আপনাকে এড়িয়ে আলতাফ স্যারের মার খাওয়াবো, কান ধরে উঠবস করাবো। কেন আলতাফ স্যার আমাকে মারবে? আমার খাতা আছে আর আমি হোমওয়ার্ক করেই ফেলেছি, ওটা তো তোমাকে মিথ্যে বলে নিচে নামিয়েছি। বাই বাই, আর এই ঠান্ডার ভিতর আবার গোসল করো। কথাটা বলে মানালি ছাদ থেকে চলে গেল। নীরব মুচকি হেসে চলে গেল তার ঘরে। সবে অফিসে এসে পৌঁছেছেন মল্লিক চৌধুরী। তার পেছন পেছন নীরব গিয়ে দাঁড়িয়েছে। মল্লিক চৌধুরী কেবিনের ভিতরে প্রবেশ করলেই তার অ্যাসিস্ট্যান্ট জানায়, স্যার, আমাদের ডিজাইনার মৌমিতা এসে আপনার জন্য অপেক্ষা করছে। বলেছে জরুরি আপনার সাথে তার কথা আছে। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম কি কথা, তিনি উত্তরে কিছু বলেননি, কেবল বলেছে আপনার সাথে তার কথা আছে। মল্লিক চৌধুরী অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চলে গেল মৌমিতা নামের সেই ফ্যাশন ডিজাইনারের কাছে। নীরব কেবিনের ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা মল্লিক চৌধুরী পেছন পেছন গিয়েছে বলে কেবিনের ভেতরে নীরব একা। তখনই কল আসে এক ক্লায়েন্টের। নীরব ফোন রিসিভ করবে কিনা ভাবছে। পরপর 2বার ফোন বেজে কেটে গেল, আবার কল বেজে ওঠে। তখন নীরব কৌতূহল নিয়ে কল রিসিভ করলে ওপাশ থেকে ক্লায়েন্ট বলে, Mr. Malik Chaudhary, today we are stuck in a quandary, so I am sorry to cancel today meeting. Later we will fix a date and let you know. Sir, Mollik sir has gone out a bit. I am his driver. I will inform sir when he returns. Okay, thank you so much. You are most welcome. বলে কল রাখবে তখন সেখানে ফিরে আসে মল্লিক চৌধুরী। নীরব কথা বলতে দিয়ে সরে আসে। মল্লিক চৌধুরী ক্লায়েন্টের সাথে কথা বলে ফোন রেখে নীরবকে উদ্দেশ্য করে বলে, নীরব, তুমি মিস্টার চৌধুরীর সাথে কিভাবে কথা বললে? তুমি কি ইংলিশ জানো? না স্যার, আমার সাথে বাংলাতে কথা বলেছিলেন। মিস্টার চৌধুরী বাংলাতে কথা বলতে পারেন না, তার সাথে ইংলিশে কথা বলতে গিয়ে মাঝে মাঝে আমি আটকে যাই। আবার তিনি কি বলছেন আমি বুঝতে পারিনি। আর আমি দরজার বাহির থেকে স্পষ্ট তোমায় ইংরেজি শুনেছি। মানালি ম্যাডাম যখন ইংরেজি পড়ে আমি তখন একটু একটু শিখেছি।
আমি অত্যন্ত মানালির নামে আমার কাছে প্রশংসা করো না। ও কেমন ইংরেজি জানে আমি খুব ভালো করে জানি। স্কুল থেকে আমাকে ফোন দিয়ে ওর গুণগান করে। তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বার করে দেব। আমি আমার স্টাফদের সম্পর্কে ধারণা রাখতে চাই। নীরব বাধ্য হয়ে মল্লিক চৌধুরীর কথায় বলতে শুরু করে তার জীবন বৃত্তান্ত। নীরব ফ্যাশন ডিজাইনার সম্পর্কে 4 বছরের কোর্স করেছে, তবে পরীক্ষা দিতে পারেনি। সবটা শুনে তিনি আশ্চর্য হয়ে যায়, জানায় তার মতামত। তোমার এই শিক্ষককে আমি আমার কোম্পানিতে মর্যাদা দিতে চাই। নীরব, তুমি আজ থেকে আমার কোম্পানিতে এমডি হয়ে কাজ করবে। ধন্যবাদ স্যার, তবে আমার 2টা আবদার আছে। আপনি কাউকে জানাবেন না আমি আপনার কোম্পানিতে কাজ করি। আর দ্বিতীয়ত, আমি ফাইনাল এক্সাম দিতে না পারার জন্য 1 বছর পিছিয়ে গেছি, তাই আমাকে দয়া করে এইখানে ফাইনাল ইয়ারে ভর্তির ব্যবস্থা করে দিবেন। অবশ্যই। তারপর থেকে নীরব ছদ্মবেশে ড্রাইভার, আবার একজন ছাত্র। নীরবের জীবনের দুঃখের দিন এখানেই শেষ নয়। নীরবের জীবন দ্বিতীয় দফা দুঃখের দিন শুরু হয় ভার্সিটি যাওয়ার প্রথম দিন থেকে। নীরব খুব সাদামাটাভাবে সেদিন ভার্সিটি যাওয়া শুরু করে। একদল তরুণ তরুণী নীরবকে ভার্সিটির ভেতরে দেখে বিদ্রূপ করা শুরু করে দেয়। নীরবের মাথার চুলগুলো টেনে ধরে কবিতা ব্যঙ্গ করে বলে, প্রথম দিন ভার্সিটিতে এসেই চুলে হাফ কেজি তেল, কেমন চিপচিপে চুলগুলো। থাকে মনে হয় বস্তিতে, এখন এসেছে ভার্সিটিতে, জানবে কিভাবে? পরনের পোশাকটা দেখ, নোংরা আবার ছেঁড়া। তা তোমার ভালো কোনো পোশাক নেই? প্রথম দিনই এমন পোশাক পরে এসেছো? আমার পথ ছাড়ুন, আমি শিক্ষা গ্রহণ করতে এসেছি, পোশাক পরে ফ্যাশন শো করতে নয়। আর আমি ডিজাইনার ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আপনারা আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। বলেই নীরব সেখান থেকে চলে যায়। কবিতার র্যাগিং করা গ্রুপকে এইভাবে অপমান করার জন্য সবাই রেগে যায়। ওরা সবাই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। নীরব ক্লাসে পৌঁছে গেলে ওরাও ভেতরে ঢুকে পেছনে বসে। তখন ওদের ভার্সিটির সবচেয়ে রাগী স্যার রাফিক আসে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের সবাইকে এতদিন অনেক পড়ালাম, আজকে তোমরা আমাকে বলো ফ্যাশন কাকে বলে, একটু ডিটেলসলি বলো। রফিক স্যার উত্তরের আশায় তাকিয়ে আছে সব ছাত্রছাত্রীদের মাঝে, কিন্তু কেউই কোনো উত্তর দিতে পারে না। অবশেষে স্যার বিরক্ত হয়ে এক এক করে সব ছাত্রছাত্রীদের দাঁড় করায়। কেউ ভালোভাবে ফ্যাশনের বর্ণনা করতে পারে না। বাধ্য হয়ে তখন রফিক স্যার কবিতাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে একই প্রশ্নের উত্তর। কবিতা আমতা আমতা করে সেই প্রশ্নের জবাব দিলেও রফিক স্যারের পছন্দ হলো না। আশাহত হয়ে রফিক স্যার বললেন, তোমাদের এতদিন আমি এই শিক্ষা দিলাম, ফ্যাশনের বর্ণনা তো দূরের কথা, সামান্য ফ্যাশন শব্দটাই আমাকে ভালোভাবে বোঝাতে পারছো না। কি বলবো আমি তোমাদের? আজকের ক্লাস করানোর জন্য যে মুডটা আমি নিয়ে এসেছিলাম সম্পূর্ণ ভেঙে গেল। তখন সাইলেন্ট স্টুডেন্টের মাঝখানে সাহস জুগিয়ে দাঁড়িয়ে যায় নীরব। সে তার ভাষায় ফ্যাশনকে বর্ণনা করতে থাকে রফিক স্যারের সামনে। ফ্যাশন বলতে স্টাইল, পরিবর্তন এবং গ্রহণযোগ্যতা সমষ্টিকে বোঝায়। সাধারণত মানুষের রুচিবোধ সম্মত ডিজাইন যখন সবার মাঝে প্রচলন শুরু করে তখন তাকে ফ্যাশন বলে। আবার কোনো কিছু চক্রাকারে ঘূর্ণনকে চক্র বা সাইকেল বলে। ফ্যাশন হলো একটি চক্র, এটি চক্রাকারে ঘুরতে থাকে। সাধারণত কোনো একটি পোশাকের ডিজাইনের মৃত্যু ঘটলে পুনরায় যদি ওই ডিজাইনের প্রচলন শুরু হয় তখন তাকে ফ্যাশন চক্র বলে। রফিক স্যারের মুখ দেখে বোঝা গেল নীরবের প্রশ্নের উত্তর তার পছন্দ হয়েছে। এরপর থেকে রফিক স্যার নীরবকে একটু বেশি ভালোবাসতে শুরু করে। আর তখন থেকে কলেজের ছেলে মেয়েগুলো নীরবকে বিরক্ত করতে শুরু করে। এরপরে দৃশ্য এসে যায় বর্তমান। নীরবের জীবন বৃত্তান্ত শুনে চোখে পানি এসেছে মল্লিক চৌধুরী ও মানালির। তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে নীরব নিজেকে সামলে নিজের জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যাওয়ার আগে বলে, স্যার, সবাই যখন জেনে গেছে আমার সত্যিটা, তাহলে আপনি বড় ম্যামকেও জানিয়ে দেবেন। আমি আসছি। তারপরে নীরব এগিয়ে গেল সামনের দিকে। নীরব গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তখন একটা সিগন্যালে গাড়ি থামিয়ে পানি পান করে। তখন একজন মহিলা ওর গাড়ির কাছে টোকা দিল। নীরব পকেট থেকে টাকা নিয়ে কাজ খুলে যখন মহিলাকে দিতে যাবে তখন থমকে গেল। মহিলাকে তার অনেক পরিচিত লাগছে। তার কোলের বাচ্চার দিকে তাকিয়ে নীরবের চোখে পানি ঝরে। নীরব ভাষা হারিয়ে ফেলে। মহিলাটা তখন আবার নীরবকে বলে, ভাই 2 দিন ধরে কিছু খাইনি, আমাদের সাহায্য করো।
ওর বাবাও বেঁচে নেই। নীরব তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে যায়। মহিলার কোল থেকে মেয়েটিকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয়। মহিলাটি নীরবের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে উঠতে না পেরে কৌতূহল নিয়ে বলে, কি হয়েছে ভাই? আমার মেয়েকে আদর করছো কেন? আজ পর্যন্ত কেউ ভালোবেসে এভাবে আমার মেয়েকে কোলে নেয়নি। বলেই সিধে কাঁদে। নীরব নিজেকে অপরাধী ভেবে ভাবির হাত ধরে নত গলায় বলে, আমাকে ক্ষমা করে দিও ভাবি। তুমি ভাই আমাকে ভাবে বলে ডাকছো কেন? তুমি কি আমাকে কারোর সাথে গুলিয়ে ফেলেছো? না ভাবি, আমাকে তুমি চিনতে পারছো না। আমি তোমার দেবর নীরব, যাকে তুমি ভাইয়ের খুনের অপরাধ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আমি তোমার সেই দেবর। সিধে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে নীরবের দিকে। দেখে চেনার উপায় নেই। পরক্ষণেই তার চোখে পানি চলে আসে। নীরবের সাথে সে যা করেছে, দুহাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দিও নীরব। আমি যেটা করেছি সেটা ঠিক করিনি। টাকার লোভে আমি তোমাকে খুনের অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমি অনেক বড় অন্যায় করেছি। এখন সেই কাজের খেসারত আমাকে দিতে হচ্ছে। তোমাকে হারানোর পর লতার একটা বড় অসুখ ধরা পড়ে। ডাক্তার বলে লতাকে ভালো একটা ডাক্তার দেখাতে হবে। আমি বাড়ি বিক্রি করে লতার ভালো একটা ডাক্তার দেখানোর জন্য ঢাকাতে এলাম। কিন্তু এখানে আসার পর ছিনতাইকারীর কবলে পড়ে আমার সমস্ত টাকা নিয়ে গেছে। পেটের দায়ে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি। আমি আমার শাস্তি পেয়েছি। আমাকে ক্ষমা করে দিও ভাই। কি অবস্থা হয়েছে তোমাদের? আমার বাড়িতে চলো, সেখানে গিয়ে পেট ভরে খেয়ে কথা হবে। লতা আমার ভাইজি, ওর চিকিৎসার দায়িত্ব আমার। আমি বড় ডাক্তার দেখিয়ে ওকে সুস্থ করে তুলবো। গাড়িতে ওঠো এখন। তারপরে সিথিকে নিয়ে গাড়িতে উঠে নীরব চলে যায় বাড়ির দিকে। নীরব এসেছে একটা ফার্মে। এটা হচ্ছে মুরগির ফার্ম। ভাই না থাকলেও ভাইয়ের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করছে নীরব। অনেকটা সফল হয়েছে সে। নিজের মেধা ও বুদ্ধি দিয়ে ফ্যাশনকে উচ্চ ধাপে পৌঁছে দেওয়ার পাশাপাশি একটা ফার্ম খুলেছে। দুই কাজ থেকেই নীরব প্রচণ্ড লাভবান হয়। নীরব একটা মুরগির ওজন করে দেখে 2 কেজি। তখনই ফার্মের কর্মচারী এসে নীরবকে বলে, স্যার, ব্যবসাটা খুব ভালো হচ্ছে, তবে মুরগি কেনার কয়েকদিনের ভেতরে তা সেল হয়ে যাচ্ছে। আপনি যদি আরও কিছু ইনভেস্ট করেন তাহলে ব্যবসাটা আরও বাড়বে। নীরব চেকে টাকার পরিমাণ লিখে কর্মচারীকে দিয়ে দেয়। তারপর চলে যাওয়ার আগে বলে, এই টাকাটা যতটা লাগে খরচ করবেন। এটা আমার ভাইয়ের স্বপ্ন। এটার দিকে আমি কোনোভাবেই হেলাফেলা করতে পারি না। মাসের পর মাস পেরিয়ে যেতে থাকে, কিন্তু চৌধুরী বাড়িতে নীরবের দেখা মেলে না। অবসর সময়ে কিংবা পড়াশোনার ফাঁকে প্রায় মানালি জানালা দিয়ে তাকিয়ে থাকে দরজার দিকে, কিন্তু সেই কাঙ্ক্ষিত পুরুষের দেখা মেলেই না। মনমরা হয়ে ছাদে বসেছিল মানালি। আজ দেশে সাকরাইল অনুষ্ঠান। আকাশে অসংখ্য ঘুড়ি উঠছে। বন্ধুরা ওড়ানোর জন্য দাওয়াত দিলেও মানালি তাতে অংশগ্রহণ করেনি। তখন মানালি দেখতে পেল দরজা দিয়ে প্রবেশ করছে নীরব। মুহূর্তেই মানালির ঠোঁটে হাসি ফুটে ওঠে। মানালি ছুটে বাড়ির ভেতরে চলে যায়। নীরব সোফায় বসে মল্লিক চৌধুরীর সাথে কোনো একটা ডিজাইন নিয়ে ডিসকাস করছে। ভুলেও মানালির দিকে তাকাচ্ছে না। নীরবের অ্যাটেনশন পেতে মানালি রিমোটটা ফেলে দিল। মানালির দিকে এক নজর তাকিয়ে আবার কাজে মন দিল নীরব। মানালির মুখটা ছোট হয়ে গেল। তারপরে ইচ্ছাকৃতভাবে ফ্লোরে পানি ঢেলে দিল। হাঁটার সময় ইচ্ছে করে পড়ে গেল। মল্লিক চৌধুরী ছুটে গিয়ে মানালিকে ধরে আতিফাকে ডাকে, আতিফা, শুনছো? মানালি পড়ে ব্যথা পেয়েছে, একটু ওষুধ লাগিয়ে দাও, একটা জরুরি ডিসকাশন করছি। আতিফা এসে মানালিকে সেখান থেকে নিয়ে গেল। নীরব কেবল নীরব দৃষ্টিতে দেখে গেল। ডিসকাশন করার পর নীরব বেরিয়ে গেল বাড়ি থেকে। জানালা থেকে নীরবকে যেতে থেকে মানালি ছুটে নিচে গিয়ে পথ আটকে দাঁড়ালো নীরবে। ব্যতিব্যস্ত হয়ে বলে, আমাকে এখন আমার বান্ধবীদের কাছে যেতে হবে। তুমি আমাকে একটু তাদের কাছে পৌঁছে দাও। ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন, আমি আর আপনার বাড়ির গাড়ির ড্রাইভার নেই। আপনি আপনাদের বাড়ির ড্রাইভারকে নিয়ে যান। এক সময় তো আমাদের বাড়ির ড্রাইভার ঠিকই ছিলে, এখন আমাকে ড্রপ করে দিতে কিসের সমস্যা? সবকিছুর একটা লিমিট থাকে। ড্রাইভার থেকে হঠাৎ করে এমডি হয়ে গেলে নিজের অবস্থানটা কখনো ভুলে যেও না। একসময় তুমি খাবারের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরেছো, পাগলের থেকে খাবার চুরি করে খেয়েছো, পুলিশের হাতে মার পর্যন্ত খেয়েছো।
দয়া করে আমার বাবা চাকরি দিয়েছে বলে আজ তোমার অবস্থা এত ওপরে, তাই বলে অহংকার করো না। ম্যাডাম, আপনার সমস্যাটা কি একবার আমাকে বলবেন? আগে তো আপনি আমাকে একদমই সহ্য করতে পারতেন না। আমার চলে যাওয়াতে আপনার অনেক খুশি হওয়ার কথা, উল্টে আজকে আমি আসার পর আপনাকে ড্রয়িং রুমে দেখেছি। কখনো ইচ্ছে করে রিমোট ফেলে আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন কখনো, বা নিচে পড়ে গিয়ে আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন? বাড়িতে আমার জন্য অনেকে অপেক্ষা করে আছে, আমাকে এখন যেতে হবে। তোমার তো সাতকুলে কেউ নেই, কে তোমার জন্য অপেক্ষা করে আছে? আর এর মধ্যে বিয়েও করে ফেলেছো নাকি নাকি গার্লফ্রেন্ড জুটিয়েছো? ওরা আমার ভাবি ও ভাইয়ের মেয়ে, তাছাড়া আমি গার্লফ্রেন্ড জুটাবো না বিয়ে করব সেটা আমার ব্যাপার। আমার বিষয়ে তোমার এত কৌতূহল কেন, সেটা আমি বুঝতে পারছি না। নীরবের এমন প্রশ্নে মানালি প্রচন্ড রেগে যায়। নীরবের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে এনে রেগে বলে, এটা তুমি বুঝতে পারছো না, আমি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য এই সব কিছু করেছি। আর কেনই বা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি সেটা তুমি বুঝতে পারো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? না, আমি বুঝতে পারছি না। বোঝাতে চাইলে আপনি মুখে বলুন, না হলে আমি গেলাম, আমার কাজ আছে। তুমি জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তবুও যখন তুমি শুনতে চাইছো তাহলে আমি বলি, আমি তোমাকে ভালোবাসি নীরব। হয়তো আমি তোমার সাথে প্রথম থেকে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার পেছনে লাগতে লাগতে কখন যে তোমাকে আমি আমার মনটা দিয়ে দিয়েছি আমি নিজেই জানি না। তুমি যখন থেকে এই বাড়িতে আসা বন্ধ করে দিলে তখন থেকে আমি তোমাকে খুব মিস করা শুরু করে দিলাম। বলেই নীরবকে জড়িয়ে ধরে মানালি, কিন্তু নীরব জোর করে মানালিকে ছাড়িয়ে দেয় আর বলে, ইয়ার কি একটা লিমিট থাকে মানালি? তুমি আমার সাথে যথেষ্ট মজা করেছো আর যথেষ্ট প্রতিশোধ নিয়েছো, প্লিজ তাই বলে এইসব ভালোবাসার খেলা খেলে আমার সাথে প্রতিশোধ নিও না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি যদি অনেক কিছু ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমি এখন খুব ব্যস্ত, তাই প্লিজ দয়া করে আমার রাস্তায় এক্ষুনি ছাড়ো। হ্যাঁ, আমি তো সবসময় মজাই করি, আমি তো সবসময় ভালোবাসার খেলা খেলি। ইডিয়েট, আমার তো মন বলে কিচ্ছু নেই, তাই না? যা কিছু আছে সমস্ত কিছু তোমার আছে, আমি তো মন থেকে কাউকে ভালোবাসতেই পারি না। কথাটা বলেই নীরবকে চলে যেতে দেখে মানালি কেঁদে ফেলে আর দৌড়ে গিয়ে নীরবের হাত ধরে হ্যাচকা টান দিয়ে নীরবকে জড়িয়ে ধরে। সাথে সাথেই নীরবের শরীরে যেন প্রথম ভালোবাসার একটা আলাদা শিহরণ জেগে উঠল। এমন পরিস্থিতিতে মানালিকে আটকানোর সাহস করতে পারল না নীরব, কারণ মনে মনে যে নীরবও মানালিকে ভালোবেসে ফেলেছে, শুধু মুখ ফুটে বলার অপেক্ষায় ছিল। এরপরে নীরব নিজের দুই হাত দিয়ে মানালিকে নিজের বুকেতে জড়িয়ে নেয়, মানালির পিঠে হাত রাখে। এই মেয়েটার দুষ্টুমিগুলো কবে ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটাই এখান থেকে যাওয়ার পরে বুঝতে পেরেছে। ভালোবাসা এমনই একটা অনুভূতি যা হয়তো সবসময় কাছ থেকে বোঝা সম্ভব হয় না, কিন্তু দূরে গেলে একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরকে মিস করা, একে অপরকে চোখে হারানো একটা আলাদা অনুভূতি হয়। নীরব আর মানালিকেও আপনারা আশীর্বাদ করবেন যেন ওরা নিজেদের ভালোবাসার জীবনে খুব সুখী হয়।